ছোট্ট এই জীবনে আমি যা পেয়েছি তা অতুলনীয়, অভাবনীয়। আমার কঠোর পরিশ্রমে সকলে সন্তুষ্ট ছিল। কমিটির মাঝে আমি ছিলাম মধ্যমণি। আমায় ছাড়া, আমার পরামর্শ ছাড়া কোনো মিটিংই করত না তারা। এই আমি যে এতটা সম্মান পাবো কখনো ভাবিনি। শিক্ষকতার মতো মর্যাদাপূর্ণ পদটি আমি পেয়েছি নিজ দক্ষতা ও সততার জোরে। বাচ্চাদের পড়াতে গিয়ে একটা বিষয় খেয়াল করি। প্রতিটি বাচ্চার মাঝেই আলাদা আলাদা ইচ্ছা ও প্রতিভা লুকিয়ে আছে। কেউ তা প্রকাশ করছে, কেউ বা করে না। আসলে এতিমখানাটি খুব বেশি বড় পরিসরে না হওয়ায় পড়াশোনার পাশাপাশি আলাদা সুযোগ ছিল না। আমি পারভিন আপার সঙ্গে এই বিষয়ে কথা বললাম। বাচ্চাদের জন্য একটা বিনোদন কেন্দ্র গড়ে তুললে কেমন হয়, যেখানে ওরা নিজেদের পছন্দসই কাজ করতে পারবে, পড়াশোনার পাশাপাশি জ্ঞান চর্চা করতে পারবে। আপা রাজি হন। আমি একদিন ক্লাস শেষে বাচ্চাদের বলি, ভবিষ্যতে তোমরা কে কি হতে চাও? মানে তোমাদের ইচ্ছে কি, কোনটা পছন্দ করো, কোন বিষয়টি ভালো লাগে? প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তর দেয়। কেউ আর্ট করবে, কারো দৌড় খেলা পছন্দ, কেউ বা হাডুডু, কেউ বা কবিতা তৈরিতে পটু। সামান্য কিছু বাক্য নিয়েই তালে তালে সাজিয়ে সুন্দর কবিতা বানায়। আপা বললেন, একটা পরীক্ষা নাও। ওরা বাচ্চা মানুষ, একজনেরটা শুনে একজন বলে। তাই করলাম। এক শুক্রবারের পরন্ত বিকেলে বাচ্চাদের নিয়ে বসলাম। নিজেদের পছন্দমতো সব করতে বললাম। দৌড় ও দড়ি খেলার আয়োজন হলো। দাবা ও হাডুডু খেলার আয়োজন করলাম। সঙ্গে অঙ্ক দৌড়। বড় মেয়েদের নিয়ে বিতর্ক অনুষ্ঠানও করলাম। বিচারক হিসেবে আমরাই শিক্ষকেরা থাকলাম। উৎসাহ দিতে ছোটখাটো পুরস্কারের আয়োজন ও খাওয়া দাওয়ার আয়োজন করলাম। বাচ্চারা তো ভীষণ খুশি। এমন প্রতিযোগিতা প্রথমবার হচ্ছে এখানে। কম বেশি সবাই যোগ দিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই শুরু হলো। যে যার মতো প্রতিভার প্রতিফলন করতে ব্যস্ত। আমরা সবাইকে উৎসাহ দিচ্ছি। প্রতিযোগিতা শেষ হলো। কজন বাচ্চা লম্বা দৌড়ে ভীষণ পারদর্শী। আবার কজন আর্টে এত সুন্দর আর্ট করেছে যে মনে হয় বাস্তব কোনো ছবি দেখছি। দড়ি খেলায় কজন মেয়েকে পেলাম ভীষণ চতুর। হাডুডু ও দাবাতেও কয়েকজনকে পেলাম। পুরস্কার দেওয়া শেষ হলে আপার সঙ্গে কথা বলি আমি। ছোট্ট ছোট্ট গ্রুপ আকারে বাচ্চাদের ভাগ করি। কিন্তু প্রতিটি গ্রুপের জন্য ট্রেইনার প্রয়োজন, যারা ওদের প্রতিভাকে আরও উন্নত করতে সাহায্য করবে। আপা বলেন, এ বিষয়ে কমিটি কোনো হেল্প করবে না। যা করার নিজেদেরকেই করতে হবে। প্রশিক্ষণের জন্য মানুষ আনতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। আবার আমরা যেটা ভাবছি সেটা নাও হতে পারে। শুধু আমাদের মুখের কথার ওপর ভরসা করে কমিটি থেকে টাকা দেবে না। সুতরাং ছেড়ে দাও এসব। যেমন চলছে তেমনই থাক। সপ্তাহে একদিন আমরা ওদের বিনোদন দেওয়ার চেষ্টা করব। তাহলেই হবে। ওরা এতিম দেখে কি সুযোগ পাবে না আপা? ওদের কি কোনো স্বপ্ন থাকতে নেই? আমিও এতিম ছিলাম। স্বপ্ন পূরণ না হওয়ার যন্ত্রণা আমি বুঝি। আমাদের উচিত ওদের প্রতিভাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করা। দেশ এখন কত উন্নত। বাচ্চারা নিজেদের প্রতিভা দিয়ে ন্যাশনাল পর্যায়ে যাচ্ছে। দেশে বিদেশে নাম কুড়াচ্ছে। সেখানে ওরা কেন পিছিয়ে থাকবে? শুধু এতিমখানায় কেন বন্দি থাকবে ওদের প্রতিভা? ওরাও এগিয়ে যাক নিজ ছন্দে। দেশের বুকে মাথা তুলে দাঁড়িয়ে বলুক, আমরা পারি। ওদের যে জিততেই হবে এমনটা না। অভিজ্ঞতা অর্জন হবে। একসময় ওরাও জিতবে। আমাদের মাথা উঁচু করবে। এটা আমার বিশ্বাস। চেষ্টা করলে কোনো কাজই অসম্ভব নয়। যদি বলেন টাকার কথা, টাকার প্রয়োজন জানি। দুনিয়ার কোনো কিছুই ফ্রিতে হয় না। কিছু পেতে হলে অবশ্যই খরচ করতে হবে। আমরা সৎপথে খরচ করব। সফলতা সৃষ্টিকর্তা এনে দেবেন। ভরসা রাখুন। কারো কোনো খরচ করতে হবে না। এক্ষেত্রে সবটা খরচ আমি করব আপা। যেহেতু উদ্যোগটা আমিই নিচ্ছি। আপনি শুধু পাশে থাকুন। এছাড়াও যা হবে এতিমখানার ভেতরেই হবে। বাহিরে তো কোনো বাচ্চাকে নেওয়া হচ্ছে না। আপা বলেন, তুমি মেয়ে বড্ড জেদি। তোমার সঙ্গে কথায় যুক্তিতে পারা যাবে না। যা করবে করো। টাকা আমিও দেব। দুজনে মিলে করি কম বেশি দিয়ে। আপার সম্মতি পেয়ে আমি লেগে যাই কাজে। বিভিন্ন একাডেমি ও প্রশিক্ষণ সেন্টার ঘুরে ঘুরে দক্ষ মানুষ খুঁজি বাচ্চাদের প্রশিক্ষণের জন্য। পেয়েও যাই তেমন। তবে বিপুল পরিমাণের টাকার দাবি করেন। উপায় নেই। রাজি হই তাতেই। ঘন্টা করে প্রশিক্ষণ দেবে তারা গ্রুপে বিভক্ত বাচ্চাদের। সেখানে সব ঠিক করে আবার আসি এতিমখানায়। শিডিউল ঠিক করতে হবে। সময় বের করতে হবে। অন্য সব টিচারদের নিয়ে মিটিং করে সপ্তাহে 3 দিন 3 ভাগে সময় নির্ধারণ করে তাদের জানাই। প্রচুর মাথা ঘামাতে হয় আমার এখানে। টাকাও ঢেলেছি। সবটাই করলাম বাচ্চাদের জন্য। আমি চাই না এতিম বলে ওরা পিছিয়ে থাক।
প্রশিক্ষণ পেয়ে প্রতিটি বাচ্চাই আরও দক্ষ হয়ে উঠবে, ভবিষ্যতে কিছু করতে পারবে। আমার এ পরিকল্পনা সত্যি সত্যিই বাস্তবায়ন হতে লাগে। ধীরে ধীরে ওরা যেন হিরেতে পরিণত হয়, নিজ নিজ প্রতিভার ওপর জ্ঞান চর্চা করে আরও অভিজ্ঞ হয়ে ওঠে। মাত্র 3 মাসেই এক একজন এক এক বিষয়ে পারদর্শী হয়ে ওঠে যেন। দূর দূরান্তের ছোটখাটো প্রতিযোগিতাগুলোতে আমাদের বাচ্চারা অংশগ্রহণ করে প্রায় জানে। কিন্তু বিপত্তি বাধে বড় কোথাও অংশগ্রহণ নিয়ে। আমাদের অফিসিয়াল কোনো কাগজপত্র নেই, শুধু এতিমখানার পরিচয় হচ্ছে না। বাধ্য হয়ে এবার আমি বিষয়টি কমিটিতে পেশ করি। তারা আমাদের পাশে দাঁড়ায়, অফিসিয়াল কাগজ তৈরি করে বিভিন্ন ব্যক্তিবর্গের সিগনেচার দিয়ে একটা ডকুমেন্ট আকারে আমাদের দেয়। ওদের প্রধান হই আমি। আমার আন্ডার থেকেই বাচ্চারা গিয়ে একটা গ্রুপের নাম নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করত এবং সাফল্যের সঙ্গে জয়লাভও করেছে। বেশ কজন বাচ্চা আমাদের এখান থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যায়। কাজ বাড়ে তখন এতিমখানায় খুব কম সময় দিতে পারি। ওদের সঙ্গে থাকতে হয়, বহুদূর জার্নি করতে হয়। কমিটির প্রতিটি সদস্য তখন আমাদের বিষয়ে অবগত। তাদের ধারণার বাইরে গিয়ে এই অসাধ্যকে সাধন করেছিলাম আমরা। এই ছোট্ট এতিমখানা যে এতদূর যেতে পারে তা তারা ভাবতে পারেনি। এবার তারাও আমার পাশে দাঁড়ায়, আমায় সর্বোচ্চ সহযোগিতা করে, ছুটি মঞ্জুর করে। আমিও একটি ম্যাম প্রচণ্ড লড়াই করি। আমাদের বাচ্চাদের পুরো দুনিয়ার বুকে পরিচয় করিতে দিতে চাই। সফলও হই। ওই দিন ছিল সবচেয়ে খুশির দিন যখন বাচ্চারা বিজয়ী হয়ে আমাকে ট্রফি এনে দেখায়। ওদের লিডার হিসেবে আমায় পরিচয় দেওয়া হয়। শত শত মানুষের মাঝে আমায় সম্মাননা দেওয়া হয়। সেদিন খুশিতে কেঁদেছি আমি। আকাশ পানে তাকিয়ে সৃষ্টিকর্তাকে অজস্র ধন্যবাদ দিয়েছি। আমি পেরেছি নিজের পরিচয় তৈরি করতে, নিজেকে প্রতিষ্ঠিত করতে। আজ আমায় সারা বিশ্ব চিনছে। এরপর থেকে শুরু হলো আমার জীবনের এক নতুন মোড়। আমাদের এতিমখানা লোকের চোখে অতুলনীয় হয়ে ধরা দিল। বিভিন্ন বড় বড় টিমের লিডার হওয়ার অফার এলো, কেননা আমি দায়িত্বের সঙ্গে কাজ করেছিলাম নিজ বুদ্ধি ও সৎ চিন্তাধারা। দুটো অফার লুফেও নিলাম। আমাদের এতিমখানায় প্রচুর ফান্ড, ইনভেস্টার আসতে লাগে। বেশ কটি বাচ্চা নিজেদের প্রতিভার দৌলতে দেশের বাইরে অবধি পা রাখতে সক্ষম হয়। ওদের পরিচয় ছিল আমাদের এতিমখানা ও আমি। কতটা গর্বের বিষয় ভাবুন। 3.5 বছরের ব্যবধানে এতিমখানা পৌঁছে যায় বহু দূরে। আমার নাম ডাক হয়, কমিটিতে আমায় নিয়ে ধন্য ধন্য করে সবাই। আমার কাজ দেখে আমার স্থান হয় কমিটির একটি বড় পদে। অর্থবিত্তে আর অভাব থাকে না আমার। পারভিন আপা জেকে বসে এবার বাড়ি করো, টাকা পয়সা তো অনেক হলো, এবার একটা সুন্দর বাড়ি করো। আমিও রাজি হই। সত্যিই আমার একটা বাড়ি দরকার। সব কাজ এতিমখানায় বসে করা যায় না, কারণ আমি এখন বাইরের কাজও করি। খুবই সাদামাটা করে থাকার মতো একটা বাড়ি করতে চেয়েছিলাম। আপা বলেন বাড়ি জীবনে একবারই করবে, ভালো করেই করো। এমন ব্যবস্থা করো যাতে বুড়োকালে অসুস্থ হলে শুয়ে বসে খেতে পারো। 3 তলা ফাউন্ডেশন দিয়ে করো। 1 তলায় তুমি থাকলে 2 তলা ভাড়া দিয়ে রাখবে। ছেলে মেয়ে নিয়ে চলে যাবে তোমার। আমি এতেও সম্মতি দেই। কেন যেন আপার কথা ফেলতে পারতাম না আমি। বাড়ির কাজ যেদিন শুরু হয় আপাকে নিয়ে কজন গরিব মানুষ খাইয়েছি। শুভ কাজে দান করেছি, 2 মুঠো গরিবের মুখে ভাত তুলে দিয়েছি। আমি যে শুধু নিজের জন্য করেছি তা কিন্তু নয়, সমানতালে এতিমখানার জন্যও খেটেছি। যতই হোক, এখান থেকেই সবকিছুর সূত্রপাত। এতিমখানার দৈর্ঘ্য বেড়েছে এই কয়েক বছরে। নতুন শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে। শুধু তাই নয়, এখানে এসেছি থেকে দেখেছি নিজ নিজ ধর্ম বিষয়ে সবাই ততটাও জ্ঞানী নয়। সাধারণ ধর্মজ্ঞান দেওয়া হলেও চর্চার জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। মানে কোনো বাধ্যবাধকতা নেই, করলে করো না করলে নাই। যেমন নামাজের আলাদা ঘর নেই। সব ঘর তো আর পবিত্র থাকে না, যেহেতু সারাদিন চলাচল করা হয় সেসব ঘর দিয়ে। আবার বাচ্চাও আছে এতিমখানায়, তাই আলাদা একটা নির্দিষ্ট নামাজ ঘর থাকলে ভালো হয়। সকলে মিলে সেই পরিকল্পনা করি। একটা বড় সুন্দর নামাজ ঘর করি। মুসলিম মেয়েদের নামাজ কোরআনও শেখার জন্য 3 জন মহিলা রাখি। দিনে নির্দিষ্ট একটা সময়ে মুসলিম সব মেয়েরা সেই ঘরে পাক পবিত্র হয়ে গিয়ে কোরআন শিখত, নামাজ সহ বিভিন্ন দোয়া দরুদ শিখত। সেই ঘর পরিষ্কার করার জন্য একজন মহিলাও রেখেছি। আমার এই উদ্যোগ দেখে হিন্দু মেয়েদের জন্য কমিটির সকলে ছোট একটা মন্দির তৈরি করে দেওয়া চেষ্টা করে। ওই কাজেও আমি সায় দিয়েছি। ধর্ম যার যার হোক, কারো ধর্মে জোর করার অধিকার আমার নেই। যার যার ধর্ম তাদের পালন করতে দিতে হবে। আমি শুধু পারি নিজ ধর্মের দাওয়াত দিতে। জোর করা আমাদের কাজ নয়। সৃষ্টিকর্তা জুলুম পছন্দ করেন না।
তবে মন্দিরটা ভেতরে তৈরি করা যায়নি কিছু কারণে। এতিমখানা থেকে একটি দূরে একটি মন্দির ছিল পরিত্যক্ত। সম্ভবত আগুন লেগে পরিত্যক্ত ছিল। সেটির মালিক খুঁজে বের করে নতুন করে মন্দিরে কাজ করার প্রস্তাব দেওয়া হলে তিনি রাজি হন। তবে এখানে কোনো অর্থ খরচ সে করতে পারবে না। ধর্মালয় যেহেতু, তাই কমিটি থেকেই ম্যানেজ করা হয়। সংস্কার কাজ করা হয় ভেতর বাইরে। পুরোহিত রাখা হয়। ঝোপঝাড় পরিষ্কার করা হয়। সুন্দর রাস্তা তৈরি করে দেওয়া হয়। হিন্দু মেয়েরা সেখানে গিয়ে নিজেদের ধর্ম পালন করত। দুই ধর্মের মেয়েদের মাঝেই সম্পর্ক ছিল বোনের চেয়েও বেশি। ছোট থেকে তাদের এটা শেখানো হয়েছে, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। ধর্ম যাই হোক, আসল পরিচয় সে একজন মানুষ। সবাই মিলেমিশে থাকত ওরা, একে অন্যের সহযোগিতা করত। এছাড়াও আমাদের এতিমখানার আশেপাশে কোনো ডাক্তার ছিল না। ওই পুরো গ্রামটার মাঝেই ছিল না। কেউ অসুস্থ হলে বাজার অথবা শহরে নিতে হতো। বেশ অসুবিধা হতো এতে। রাতবিরাতে কেউ অসুস্থ হলে ঝামেলা হয়ে যেত। এই তো সেদিনের কথা, পারভিন আপার প্রচণ্ড জ্বর এসেছে। জ্বরের চোটে খিঁচুনি উঠে গেছে এক প্রকার। ভয়ে সব কান্নাকাটি অবস্থা। আমি নিজেই ভয় কেঁদে ফেলেছি। অন্য সব শিক্ষকরা মিলে মাথায় পানি দিয়েছে, তেল মালিশ করেছে, তবুও কমার নাম নেই। অবস্থা বেগতিক। রাত বাজে 2টো। কি করব বুঝছিলাম না। কোনো পুরুষ মানুষ ছিল না সে সময়ে। বাধ্য হয়ে আমরাই বড় হাসপাতালে নেওয়ার চিন্তা করি। ওদিকে রাস্তায় গাড়িও নেই। ভাবুন কি একটা বিপদ। পরে এক চাচি গিয়ে এলাকার এক অটো ড্রাইভারকে ডেকে এনেছে। তারপর আপাকে নিয়ে হাসপাতালে গেছি আমরা। ভাগ্যিস পথেতে কিছু হয়নি। বেশি দূরে নয় হাসপাতাল, তবুও রাত হলে যাওয়া অসুবিধা। গাড়ি পাওয়া যায় না। ডাক্তার আপাকে ভর্তি করেন, জানায় আর একটু দেরি হলে ভয়ঙ্কর কিছু হয়ে যেত। ওই দিনই ঠিক করি একটা চিকিৎসা কেন্দ্র করব আমি। তখন তো আমি এমনিতেই কমিটির সদস্য, তাই খুব বেশি পরিশ্রম করতে হয়নি। এতিমখানার পাশেই কিছুটা জায়গা ছিল বাঁশঝাড় দেওয়া। সেই জায়গাটা কিনে বাঁশঝাড় পরিষ্কার করে একটি ঔষধের দোকান ও সাধারণ পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। একজন ভালো ডাক্তারকে আনা হয় সেখানে। নিজ খুশিতেই তিনি কাজটি করেন। অর্ধেক টাকা তিনি ও অর্ধেক টাকা আমরা দিয়ে দোকানটা দাঁড় করাই। গ্রামে যেহেতু কোনো ঔষধের দোকান ছিল না, তাই সেই দোকান চলে ভালোই। বড় একটা গ্রাম, আশপাশ থেকেও মানুষ আসে। রাস্তার পথচারীরাও প্রয়োজনের দোকানে আসে। উপচে পড়া ভিড় থাকে সবসময়। কোনো বাচ্চা অথবা শিক্ষকদের মাঝে কেউ অসুস্থ হলে সেখান থেকেই ঔষধপত্র নিতাম আমরা। বেশ অভিজ্ঞ ডাক্তার ছিলেন তিনি। গ্রামবাসী ভীষণ সম্মান করত তাকে। একসময় লোকটা তার পরিবারও নিয়ে আসে এখানে। ডাক্তার লোকটা সৎ ছিল খুবই। পরবর্তীতে কবছর সময় নিয়ে আমাদের টাকা আমাদের ফিরিয়ে দেন তিনি। এগুলো উন্নয়নমূলক কাজ সবই করা হয়েছে ওপর মহল থেকে। আমার নিজস্ব কোনো অর্থ এখানে তেমন খরচ করতে হয়নি। আমাদের এতিমখানা ফুলে ফেঁপে উঠেছিল। লোকের নজরে ছিল। বহু ফান্ড ও ইনভেস্টার ছিল। সরকারি সহায়তাও পাওয়া শুরু করেছিলাম। তাই উন্নয়নমূলক যাই করতে চাইতাম, প্রচুর সহায়তা পেতাম। আমার কাজ ছিল পরিকল্পনা দেওয়া ও তা বাস্তবায়নে সাহায্য করা। এতে উল্টে আমিই সম্মানই পেয়েছি। প্রতি বছর আমাদের গ্রুপ থেকে বাচ্চারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়লাভ করত। দেশের বাইরে পা রাখত। নতুন আরও বহু উদ্যোগ যোগ হয় সে সময়ে। আমাদের গ্রুপের পেছনে বহু ফান্ড অর্থ ব্যয় করতে ইচ্ছুক হয়। যেহেতু বেশ কটি বাচ্চারা বিদেশ অবধি পাড়ি দিয়েছিল এই গ্রুপের হয়ে, তাই সকলের নজরে আসে। গ্রুপকে দেশের ভবিষ্যৎ হিসাবে চিহ্নিত করা হলে সরকার থেকে প্রচুর সহায়তা পাই আমরা। বিশেষ করে আমি, জানেন, এত পেয়েও আমার মনে কখনো অহংকার আসেনি। কমিটির বড় পদের সদস্য হয়েও এতিমখানার সকল কর্মীদের প্রতি মিশুক থেকেছি। যেখানে অন্যান্যরা আদেশ করে যেত সেখানে আমি হাসি মুখে অনুরোধ করতাম। প্রতি সপ্তাহে একদিন করে নিজ হাতে রান্না করতাম সব বাচ্চাদের জন্য। বিকেলে ওদের নিয়ে আশেপাশে ঘুরতে যেতাম। খেলাধুলার জন্য পার্ক তৈরি করা হয়েছিল। এতিমখানার পরিধি বাড়িয়ে গড়ে উঠেছে একটা একাডেমিক ভবন, যেখানে বাচ্চারা নিজেদের প্রতিভার বিকাশে পড়াশোনা করত। দূর দূরান্ত থেকে বাচ্চারা এসেছে এখানে। 2টো এতিমখানা যুক্ত হয়েছিল আমাদের সঙ্গে, কারণ এখানে সব সুযোগ সুবিধা ছিল। প্রশিক্ষণের জন্য নামকরা প্রশিক্ষক ছিল আমাদের। বহু ধনী ঘরের সন্তান আমাদের এখানে আসে গ্রুপে জয়েন হতে। নিতে চেয়েছিলাম, কিন্তু নিতে দেয়নি কমিটির সদস্যরা। তাদের ভাষ্যমতে ওরা এতিম বাচ্চাদের প্রতি সদয় নাও হতে পারে, মনে আঘাত দিয়ে কথা বলতে পারে, যেটা আমরা চাইনি। এখানে শুধু এতিম বাচ্চারাই থাকবে, এতিমদেরই ঘর এটি। তাই আমিও আর নিতে পারিনি।
ওপর পদ থেকে যে কাজ নিষেধ করেছে সেটা করতে চাইনি কখনো। অবশ্যই তারা আমার থেকে ভালো বোঝে। দীর্ঘদিন তারা এ কাজে যুক্ত ছিল। দুদিন এসে আমি নিশ্চয় সব ভালো বুঝতে পারবো না। পুরো গল্পটি নাদিয়া আফরিন পেইজে দেওয়া আছে। ফলো দিয়ে পড়ে নিন। না হলে হারিয়ে ফেলতে পারেন। এছাড়াও আমার লেখা সব গল্প পাবেন আমার পেইজে। সুখে ভরপুর ছিল আমাদের জীবন। আমার ছেলে আলিফ গণিতে ভীষণ পটু। সংখ্যা দিয়েই খেলে দেখি। ছোট ক্লাসের হয়েও বড় ক্লাসের অঙ্ক সমাধান করে এক নিমিষেই। ওর স্বপ্ন বড় হয়ে গণিত বিষয়ক শিক্ষক হবে। ছেলে আমার বুঝদার খুবই। এই তো এবার ওকে ছেলেদের সেকশনে পাঠিয়ে দেব। ওখান থেকেই বাকি পড়াশোনা করবে। এতিমখানার রুলস ভঙ্গ করব না আমি কিছুতেই। সে যতই আমি ওপর পদে যাই না কেন। মেয়েটাও কিন্তু বড় হয়ে গেছে। গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে। সুন্দর করে কথা বলে। সকলের চোখের মণি। সারাদিন সবার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে। দৌড়ঝাঁপ করে বেড়ায়। মেয়েকে রাতেও কাছে পাই না তেমন। সবার কাছে থাকে। আমার অবশ্য ভালোই হয় এতে। অনেক দায়িত্ব আমার কাঁধে। ভেতর বাহির দুদিকই সামলাই আমি। রাত জেগে কাজ করতে হয় প্রায়। কাছে বাচ্চা থাকলে তার ঘুমের ব্যাঘাত ঘটে। এর চেয়ে বরং ওদের কাছেই থাক। আমি কাজের ফাঁকে ফাঁকে মেয়েকে দেখে আসি। রাতে 2-3 পাক দেই সবার ঘরে ঘরে। কারো কাঁথা টেনে দিয়ে আসা, কারো মাথা সোজা করে দেওয়া আমার নিত্যরাতের কাজ। এখানের প্রতিটি বাচ্চা আমার সন্তান। জন্ম না দিলেও ওদের আমি মানুষ করছি। সেই সূত্রে আমি ওদের মা। আজও সকলে আমায় তন্নিমা বলেই ডাকে। জীবনে বহু কিছু অর্জন করেছি আমি। সম্মানের খাতিরে ছোট পদের কর্মীরা আমায় ম্যাডাম বলে ডাকতে চেয়েছে। আমি নিষেধ করে দিয়েছি প্রথম দিনেই। ওসব আমার পছন্দ নয়। পুরনো দিন, পুরনো মানুষ, পুরনো সম্পর্ক আমি ভুলিনি। আগের মতোই আপা বলে ডাকতে বলেছি। এদের সঙ্গে মিলেমিশেই থাকতে চাই আমি। পেশাটা বাইরে থাক। আগে এরা আমার আপনজন, আমার পরিবার। যে কোনো কাজে এখনো আমি আগে পারভিন আপার কাছে দৌড়ে যাই। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপার থেকে পরামর্শ নেই। আপা বলেন, তুমি নিজেই এখন পটু। আমি যা করেছি তার চেয়ে 1000 গুণ বেশি করেছ তুমি। তোমার কাজ এখন জগতজোড়া ছড়িয়েছে। কত ওপর পদে গিয়েছ তুমি। তবুও কেন আসো আমার থেকে পরামর্শ নিতে? আমি বলি, আপনি আমার গুরু। আজীবন আমার গুরু হয়েই থাকবেন। সে আমি যতই ওপর পদে যাই না কেন, আপনার শিষ্য হয়ে থাকব সব সময়। বড় বোন আপনি। আপনার থেকে পরামর্শ না নিলে সাহস পাই না। আমি জানি আমি ঠিক। তবুও আপনার মুখ থেকে একটা হ্যাঁ শুনলেই আমার শান্তি। মনটা নিশ্চিন্ত হয় আপা। তাই যতদিন আছেন, আমাকে আপনার গাইড করতেই হবে। পুরো এতিমখানাই বলতে গেলে এখন আমার আন্ডারে চলে। পারভিন আপার শরীরে আর পারে না। শ্বাসকষ্টের পরিমাণ বেড়েছে। একটু জোরে বা দ্রুত কথা বললেই সমস্যা হয়। সিঁড়ি ওঠানামা করতে পারে না। নিজ দায়িত্বে আপার জন্য একটা নার্স রেখেছি আমি। 24 ঘন্টা আপার সঙ্গে থাকে সে। খাওয়া, ঔষধ, ঘুম যাবতীয় সব করে দেয়। আপার পদটা কিন্তু আজও আছে। আমিই টিকিয়ে রেখেছি বলে কয়। আমি আজও করে দেই ছোটখাটো সব কাজ। ঝাড়ু পোছ, রান্না বান্না ছাড়তে পারি না। লোকে বলে এসব কেন করি আমি? আলাদা লোক আছে এসব করার। কিন্তু আমি শুনি না। জীবনের একটা অংশ সংসারের পেছনে দিয়েছি। তাই সংসারের কাজ ছাড়তে পারি না কিছুতেই। এত উন্নতি যে শুধু আমার হয়েছে তা কিন্তু নয়। আমাদের এতিমখানার সঙ্গে জড়িত প্রতিটি মানুষ সফলতা পেয়েছে। সরকারি পদে নাম লিখিয়েছে। ছোটখাটো যে পেশায় ছিল, প্রত্যেকেই উন্নতি করছে। কারো বেতন বেড়েছে, কেউ বা আলাদা সুযোগ পেয়েছে। কমিটির সদস্যরাও ভীষণ উন্নতি করেছে নিজেদের কর্মজীবনে। আমি শিক্ষকতা পেশাটা ধরে রেখেছি। তবে একটা ক্লাসই নিতে পারি। সময়ে কুলায় না। দিনের বেশিরভাগ সময় কাজের পেছনেই পার হয় আমার। হন্তদন্ত হয়ে বাড়ি ফিরি ঘামার্ত মুখ নিয়ে। আবারও কাজে লেগে পড়ি। মেয়েরা খাইয়ে দেয় কাজের ফাঁকে ফাঁকে। আমি যেমন ওদের মায়ের মতো ট্রিট করি। ওরাও আমায় ওদের মেয়ে বানিয়ে নিয়েছে। কতগুলো মা পেয়েছি আমি। ভীষণ যত্ন করে আমার। শাড়ি পরলে কেউ এসে কুচি ধরে দেবে। কেউ বা চুল বেঁধে দেবে। জুতো এনে পায়ে পরিয়ে দেবে। দূরে গেলে টিফিন গুছিয়ে দেবে। রাতে বাড়ি ফিরলে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে। এত অর্জন আমার, মনে তবুও দ্বিধা থাকে। আমি সত্যিই এসবের যোগ্য তো? এত কিছুর কি সত্যিই পাওনাদার আমি? নিজের মনের এই খুঁতখুঁতো থেকে বিভিন্ন কোর্স করেছি আমি। ইংরেজি ও বাংলা বিষয়ে কোর্স করে সার্টিফিকেট পেয়েছি। ভাষার ওপর কোর্স করেছি। লোকে এবার খুব সহজেই আমার যোগ্যতার ওপর আঙুল তুলতে পারবে না। নানান কাজে শহরের বাইরে যেতে হয় আমার।
আদব কায়দা রপ্ত করেছি। গুছিয়ে কথা বলাও শিখেছি। একটা নিজস্ব গাড়ি কিনেছি। ড্রাইভার রেখেছি। এতিমখানার জন্য একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। এটা সম্পূর্ণ নিজস্ব না, যে কোনো সময় ফোন দিলেই চলে আসবে এমন ব্যবস্থা করে রেখেছি, যাতে কেউ গুরুতর অসুস্থ হলে সঙ্গে সঙ্গে বড় হাসপাতালে নিতে পারি। গ্রামের অনেক মানুষ আমাদের থেকে সাহায্য চাইতে আসে। কেউ অসুস্থ হলেই ছুটে আসে আমাদের নিকট। আমরাও সাহায্য করি। সমাজসেবামূলক অনেক কিছুই করেছি আমরা। যেই আমি একসময় একজনের সহকারী হিসেবে কাজে এসেছিলাম, সেই আমারই আজ দুজন সহকারী, যাদের আমি সম্পূর্ণ নিজ টাকায় বহন করি। ছোটখাটো এতিমখানায় দান করি। নিজে একটা ফান্ড তৈরি করেছি, যেখানে আমি সহ এতিমখানার সকলেই কমবেশি দান করেন। সেই দান আমরা ছোটখাটো এতিমখানায় দিয়ে দেই। আমাদের যথেষ্ট আছে, তাই অন্যদের সহযোগিতায় এগিয়ে যাই। ইদানিং পারভিন আপা আমার ওপর খুবই অভিমান করে থাকে, তাকে তেমন সময় দিতে পারছি না বলে। আসলে একটা নতুন উদ্যোগের চিন্তা ভাবনা করছি আমি, তাই ফ্রি সময় একটু কমই হাতে। এক শুক্রবারে আপার কাছে গেলাম। পায়ের কাছে গিয়ে বসলাম। আমায় দেখেই মাথা নিচু করল সে। আমি উকি দিয়ে বলি, রাগ করেছেন আপা? দুঃখ পেয়েছেন? আপা জবাব দেয় না কোনো, মুখখানা থমথমে। নিজ ব্যাগ থেকে একটা গোলাপ ফুলের মালা বাহির করে আপাকে পরিয়ে দেই। আপা মালা পেয়ে ভীষণ খুশি। মুগ্ধ দৃষ্টিতে তার খুশি উপভোগ করলাম। আমি তার দিকে তাকিয়ে বললাম, গোলাপ হলো ভালোবাসার প্রতীক। আমায়, আপনাকে তো ভালোবাসার কেউ নেই, তাই নিজেরাই নিজেদের ভালোবেসে গোলাপ দেই। আপা বলেন, ভালোবাসার সুযোগ দিলে অবশ্যই পাবে তেমন মানুষ। আমি না হয় বুড়ো হয়ে গেছি, অসুস্থতার ভারে চলাফেরাই দায়। তুমি কেন একলা একা তন্নি? তোমার এখন সব আছে। রূপ সৌন্দর্য আগের থেকে বেড়েছে বলে কমেনি। আগে চিন্তায় চিন্তায় চেহারায় লাবণ্য হারিয়ে গেছিল। এখন জীবনে বহু কিছু পেয়েছ। ফিরে এসেছে সব লাবণ্য। নিজের জমি আছে, বাড়ি হচ্ছে, গাড়ি আছে, অর্থবিত্তে পরিপূর্ণ। সারা জীবন বসে খাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে নিয়েছ। বাচ্চারাও বড় হয়েছে, ছেলে দূরেই থাকে, পড়াশোনায় ব্যস্ত সে, মেয়ে নিজ হাতে খাওয়া শিখেছে। এখন তুমি চাইলেই জীবনকে নতুন করে শুরু করতে পারো। কম তো প্রস্তাব পেলে না। কমিটির প্রধান এরশাদ রহমানের মতো মানুষ সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন তোমায়। লোকটা ভালো ছিল, সৎ চরিত্রের বলেই চিনি। স্ত্রী মারা গেছেন বহু আগেই। উনার সঙ্গে তোমার সম্পর্ক হলে খুব মন্দ হতো না। তাকেও রিজেক্ট করলে। এক প্রশিক্ষক বিয়ের প্রস্তাব দিলেন, তিনিও নামকরা ব্যক্তিবর্গ, তাকেও নিষেধ করলে। আরও কতজন তোমার পেছনে লাইন ধরে আছে তা আমি জানি। সবাই কিন্তু খারাপ না। তুমি চাইলেই যাচাই-বাছাই করে জীবনে কাউকে স্থান দিতেই পারো। সারা জীবন এভাবে থাকতে পারবে? কাজ করতে করতে একসময় হাঁপিয়ে উঠবে। ইচ্ছে হবে অবসর নেওয়ার। অবসরে একজন সঙ্গীর দরকার পড়বে, যার সঙ্গে সুখ দুঃখের আলাপ করবে। ছেলে মেয়ে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তুমি কাকে আঁকড়ে ধরবে? কে তোমার নিঃসঙ্গ জীবনের সঙ্গী হবে? সারাকাল আমিও বেঁচে থাকবো না তোমায় পরামর্শ দিতে, আগলে রাখতে। দিন শেষে একজনকে প্রয়োজন তন্নি। এতকাল নিজের জন্যই কোনো সিদ্ধান্ত নাওনি তুমি তন্নি। এবার তোমার সব আছে, তাই ভেবে দেখো। বয়স কম তোমার, জীবনে বহু কিছু এখনো বাকি আছে। আপা আপনি জানেন কিন্তু আমার অতীত সম্পর্কে। দীর্ঘদিনের সংসার ভেঙেছে আমার। প্রতারিত হয়েছি আমি নিজ ভালোবাসার মানুষটির কাছ থেকে। আমার জন্য সব এত সহজ নয়। শেষবার কি হয়েছিল শোনেননি? মিথ্যা ভালোবাসার নাম করে রাশেদ নামক অমানুষটা কি করেছিল আমার সঙ্গে। কলঙ্কের দাগ লাগিয়ে কাদা ছুঁড়ে বস্তি ছাড়া করেছিল আমায়। সব অপমান এত সহজে কি করে ভুলি আপা? কাউকে কিভাবে আনবো আমার জীবনে? সবাই কিন্তু রাদেশ বা আকাশ নয়। দুনিয়াতে ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষও আছে। এটা ঠিক, তুমি হয়তো যে দুজনকে পেয়েছ দুজনই প্রতারক, স্বার্থপর ছিল। তাই বলে সেই দুজনের জন্য সবাইকে খারাপ ভাবতে পারো না। পৃথিবীতে সবাই খারাপ হয় না তন্নি। সবাই খারাপ হলে পৃথিবী টিকে থাকতো না এখনো। খারাপ যেমন আছে, ভালো আছে। ভালোটাকে বেছে নিতে হবে তোমার। সাধারণ হয়ে এসেছিলে তুমি, অসাধারণ হয়ে ধরা দিয়েছ। তেমনি অসাধারণ কাউকে খুঁজে নাও। সুযোগ দাও নিজেকে, আটকে রেখো না আর অনুভূতিকে। অনুভূতিহীন মানুষ বাঁচতে পারে না। আপার কথার জবাব না দিয়েই বেরিয়ে এলাম আমি। জানি না এরপর কি হলো আমার। তার বলা কথাটাই বারবার ভাবতে লাগলাম। তবে কি আমার মতো বদলাচ্ছে? বিয়ে শব্দটিতে শুরু দুটো বর্ণ থাকলেও এর গভীরতা বিশাল। বিয়ে নামক বিষয়ে যে জড়িয়েছে, বাস্তবতা তার কাছে পানির মতো সহজ।
সুখ দুঃখের এক সমাবেশ রয়েছে এখানে। আমার জীবনেও এসেছিল বিয়ে নামক সমাধিটা। এসে আমায় ছন্নছাড়া করে দিয়েছে। পারভিন আপা সেদিনের পর থেকে এমন পিছে লেগেছে যে বিয়ে ছাড়া কোনো কথাই নেই তার মুখে। এতিমখানার প্রতিটি শিক্ষককে বলে দিয়েছে বোঝাতে। সকলে মিলে এবার ধরেছে আমায়। বিয়ে করো, ছেলে দেখি। আরও কত কি, আমি শুধু শুনছি সবটা। এসবের প্রতি কেন যেন আগ্রহ আসে না তেমন। কাজ নিয়েই মহা ব্যস্ত আমি। এরই মাঝে বিপত্তি বাধে। গ্রামের প্রাইমারি স্কুলের এক শিক্ষক আপার কাছে আমার বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। আপাই একমাত্র ছিলেন ওখানে আমার ওপর পদের। এবং তার কথাই শুনতাম আমি। মেনে চলতাম বলে তার কাছেই বিয়ের প্রস্তাব দিয়েছে। এবার পেয়ে গেল আরও সুযোগ। বিয়ে আমায় করতেই হবে। দিনরাত একই কথা বলে বেড়ায়। বিরক্তই হয়ে গেছি আমি। ওদের জোরাজুরিতে এক প্রকার রাজিই হলাম আমি। বিয়ে ঠিক করতে বলি। আপা বাধা সাধে। আমার পছন্দ ছাড়া কিছুতেই বিয়ে দেবেন না তিনি। বিয়ে সারা জীবনের বন্ধন। একবার সংসার ভেঙেছে আমার। দ্বিতীয় সিদ্ধান্ত খুবই ভেবে চিনতে নিতে হবে। লোকটার সঙ্গে দেখা করে কথা বলতে বলেন। তার বিষয়ে জানতে বলেন। একে অপরকে চিনতে বলেন। আমি আগ্রহ দেখাই না। আগের ন্যায় কাজ নিয়েই পড়ে থাকি। বাধ্য হয়ে আপাই এক শুক্রবারে সব অ্যারেঞ্জ করে। একটা কফি শপে দেখা করতে বলেন আমাদের। দুজনকে ঠিকানা দিয়ে বিকেলে যেতে বলেন দেখা করতে। এ কথা শুনেই মনের মাঝে অস্থির লাগা শুরু হয় আমার। একা যেতে চাই না কিছুতেই। ভয় লাগে কেন যেন। আপা ভরসা দিয়ে বলেন, কিছু কিছু বিষয় একাই সামলাতে হয়। মানুষ সবসময় সব পরিস্থিতিতে তোমার পাশে থাকবে না। এখন আর আগের তন্নি নও তুমি। মনকে শান্ত করে দেখা করে এসো। ছেলেটাও পরিচিত। এখানেই থাকে। ভয় নেই। তবুও কোনো সমস্যা হলে কল দিও। ভরসা পেয়ে রাজি হই আমি। ওই দিনই আমার আবার গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে। যেখানে না গেলেই নয়। আপাকে জানাই বিষয়টা। তিনি বলেন, সমস্যা নেই। কাজ শেষে সোজা কফি শপে চলে যাবে। ডেট পেছালে ছেলেটা আমাদের মিথ্যাবাদী মনে করতে পারে। যাও গিয়ে দেখা করে এসো। তৈরি হয়ে বের হই আমি। কাজ শেষ করে বেলা 4:30 নাগাদ ঠিকানা মতো পৌঁছাই। কফি শপের ভেতরে ঢুকতেই দেখলাম ছেলেটা এক কোণে বসে আসে। আমাদের এতিমখানার সামনে দিয়েই যাতায়াত করত সে। তাই চিনি। সামনে গিয়ে দাঁড়াই আমি। সম্মানসূচক উঠে দাঁড়িয়ে বসতে বলেন। বসি চুপচাপ। ছেলেটিও বসেছে। পরনে তার ব্লু রঙের পাঞ্জাবি। হাতে ঘড়ি। টিচারই লাগছে। দেখতে ভালোই। ফর্সা চেহারায় খোঁচা খোঁচা দাড়ি। লোকটার বয়স যে খুব কম তা কিন্তু নয়। উনিও বিবাহিত ছিলেন। সম্ভবত উনার স্ত্রী ক্যান্সারে মারা গেছেন কবছর আগে। লোকটা 2 কাপ কফি অর্ডার করেন। আমি তখনও চুপ বসে আছি। ভীষণ নার্ভাস লাগছে আমার। এমন পরিস্থিতিতে প্রথম আমি। কফি এলে দুজনেই হাতে নেই। উনি এক চুমুক দিয়ে বাইরে উকি দেয়। আমার গাড়ি পার্ক করা ছিল বাইরে। বললেন, গাড়িটা আপনার নিজস্ব? জি, সূচক উত্তর দিলাম আমি। এরপর দুজনেই চুপ। আমি ইতস্তত বোধের চোটে খেতেও পারছি না। শুধু কাপ হাতে বসে আছি। হঠাৎ তিনি বলেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে? একটু ভ্যাবাচেকাই খেয়ে যাই আমি। নিজেকে যথাসাধ্য সামলে নিয়ে সরু গলায় জবাব দেই, আছে চলার মতো। খুব বেশি নেই। লোকটা আবারও প্রশ্ন করলেন, চলার মতো কত? কত লাখ? আপনি অনেক ভালো পদে আছেন আমি জানি। অনেকগুলো উন্নত কাজের সঙ্গেও জড়িত আছেন। লাখ পেরিয়ে কোটিতে গিয়েছে নিশ্চয় আপনার টাকার পরিমাণ। আমি এবারে কোনো জবাব দিলাম না। ভেবেছিলাম আমার চুপ থাকা দেখে লোকটা প্রসঙ্গ পাল্টাবে। লজ্জা পাবে। কিন্তু না, তা হলো না। উনি পুনরায় প্রশ্ন করে, কটা বাড়ি আছে আপনার? কত শতাংশ জমি কিনেছেন? প্রথম দেখায় এ কেমন প্রশ্ন? এবার আর চুপ থাকলাম না আমি। বললাম, আমার টাকার প্রতি দেখছি আপনার ভীষণ আগ্রহ। বিয়েটা কি আমাকেই করবেন নাকি আমার টাকাকে? লোকটা অপ্রস্তুত হয়ে পড়েছে বোধ হয়। শুকনো হেসে বলে, এসব কি বলছেন? টাকাকে কেউ বিয়ে করে? আপনায় বিয়ে করতে ইচ্ছুক আমি। তাই আপনার বিষয়ে জানতে চাই। আপনি আমার নয়, আমার টাকার বিষয়ে বেশি আগ্রহী। এজন্যই কথার সূত্রপাতই করছেন টাকার অ্যামাউন্ট দিয়ে। কিন্তু টাকাটাও তো আপনারই। আপনার টাকার বিষয়েই তো জানতে চাচ্ছি। বিয়ের আগে জেনে শুনে নেওয়া ভালো। বিয়েটা আমায় করলে সর্বপ্রথম আমার বিষয়ে জিজ্ঞেস করতেন। টাকার বিষয়ে নয়। টাকা ক্ষণিকের। আমার আত্মসম্মান, মূল্যবোধ সারা জীবনের। টাকা কখনোই মানুষের পরিচয় বহন করে না। লোকটাকে দেখলাম মাথা নিচু করে আছে। আমি ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালাম। কফির দাম দিয়ে, আসছি, বলে চলে আসলাম। এমন লোকের সঙ্গে আর যাই হোক,
বিয়ের মতো পবিত্র সম্পর্ক গড়তে চাই না আমি। ইনি আমায় নয়, আমার প্রতিপত্তিকে চায়। এতিমখানায় ফিরে আপাকে সবটা বললাম। তিনি রেগে একাকার। আরও 2-3টে শুনিয়ে আসা উচিত ছিল বললেন। ভাবলাম, যাক এবার আর কেউ বিয়ে নিয়ে মাতামাতি করবে না। সেগুলো বালি হলো। দুদিনের মাথায় আরেকটি বিয়ের প্রস্তাব এলো। একজনের সঙ্গে দেখা করেছি, এটা পুরো ছড়িয়ে গেছে। তাই যারা পিছে লেগেছিল, বিয়ের প্রস্তাব নিয়ে আসছে আপার কাছে। আপা এবারেও বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিল আমায়। বলল, একজন খারাপ হয়েছে বলেই কি সবাই খারাপ হবে? ইনি তো বোঝে না, আমার জীবনে যারাই এসেছে নিজ স্বার্থ নিয়ে এসেছে। কেউ এসেছে রূপের জন্য, কেউ বা শুধুই পেতে। এখন আবার অর্থের লোভে। বিনা স্বার্থে ভালোবেসে আসেনি কেউ। ছেলেটা অবিবাহিত। যখন আমি বিষয়টি জানলাম চরম প্রতিবাদ করলাম। আমি ডিভোর্সি, 2 বাচ্চার মা। আমি কিভাবে অবিবাহিত ছেলেকে বিয়ে করতে পারি? কেন করা যাবে না? এই কাজ পৃথিবীতে তুমিই একমাত্র করছো না। কত লোক বিবাহিত হয়েও অবিবাহিত ছেলে মেয়েকে বিয়ে করে। বেশিরভাগ ছেলেরাই এখন এমন করে। তুমি করলে দোষ কোথায়? ছেলেটা নিজে যেচে এসেছে। তুমি তো যাওনি। তোমায় ভালো লেগেছে বলেই এসেছে। সব জেনে শুনেই প্রস্তাব দিয়েছে সে। এছাড়াও একেবারেই অবিবাহিত বলা যাবে না তাকে। বিয়ে হয়েছিল, সংসার হয়নি। বউ উঠিয়ে আনার আগেই প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল। তাই রাগে আর ছেলেটা বিয়ে করেনি এ অবধি। এবার তোমায় দেখেছে, ভালো লেগেছে, তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। খারাপ কিছু নেই এখানে। পাপ করছো না তুমি। যা বুঝলাম, আপাকে বোঝানো অসম্ভব। বিয়ের ব্যাপারে তিনি খুবই কঠোর হয়েছেন। তর্ক না করে রাজি হই। এছাড়া উপায় নেই আমার কাছে। এবারে দেখা করতে যাওয়ার সময় আপা গা ভর্তি গহনা পরিয়ে দিল। সবই তার গহনা। আমার কোনো গহনা নেই। স্বর্ণ তেমন পছন্দ নয় আমায়। তাই বানাইনি। আপার ছোট্ট গলার হার, কানের দুল, হাতের আংটি, চুড়ি পরিয়ে দিয়েছে। আমি নিষেধ করেছি বহুবার, তিনি শোনেননি। বাধ্য হয়ে এসব পরেই গেলাম। এবারে একটা রেস্টুরেন্টে এসেছি। এই ছেলেকে আমি আবার চিনি না। ফোন দিয়ে কনফার্ম হয়ে এসেছি। ছেলেটা শুরু থেকেই আমার হাত, গলা, কানের দিকে তাকিয়ে আছে একদৃষ্টিতে। বিব্রত হই আমি। হালকা কেশে ধ্যান ভাঙার চেষ্টা করি। লোকটা হুড়মুড়িয়ে ওঠে। প্রথম প্রশ্ন এবার আমিই করি। নাম, পরিচয়, ঠিকানা জিজ্ঞেস করি। উনি একটা কোম্পানির ম্যানেজার পদে আছেন। কথাবার্তা শুনে ভদ্রই মনে হলো। এই ছেলেটার গায়ের রং আবার একটু চাপা। তবে আকৃতি সুন্দর, গোলগাল চেহারা। হেসে হেসে জবাব দেয়। আমার প্রশ্নের পালা শেষ হলে তিনি প্রশ্ন শুরু করেন। উনার করা প্রথম প্রশ্নটাই ছিল, আমার ডিভোর্স হলো কেন? প্রস্তুত ছিলাম আমি। ইভেন উনি জিজ্ঞেস না করলেও আমি জানাতাম সবটা। একজনের সঙ্গে জীবন গড়ার চিন্তা করছি। অতীতের সবটাই জানানো উচিত। না হলে ভবিষ্যতে এই অতীতকে ঘিরেই অশান্তি তৈরি হবে। লুকোচুরির স্বভাব আমার নেই। যা ঘটেছে সবটাই সত্য। খুলে বলি তাকে আমার অতীত বিষয়ে। সব শুনে তিনি বলেন, আপনার কোনো দোষ নেই তাহলে। আপনি চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। আমরা কথা এগোতে পারি। কিন্তু আমার কিছু শর্ত আছে। সেগুলো শুনে নিন। ভ্রু কুঁচকে তাকাই তার দিকে। তিনি বলেন, 1. বিয়ের পর আপনার সবকিছু আমার নামে করে দিতে হবে। ব্যাংক ব্যালেন্স থাকলে সবটাই আমার নামে করতে হবে। জমি থাকলেও সব। আসলে মেয়েদের কাছে অর্থসম্পদ থাকলে অহংকার বেড়ে যায়। স্বামীকে স্বামী বলে মূল্যায়ন করে না। স্ত্রীদের সবসময় স্বামীর পদতলে থাকতে হয়। এজন্য স্ত্রীর এত সম্পদ থাকা ভালো নয়। 2. কাজকর্ম যা করেন ছেড়ে দিতে হবে। মন দিয়ে সংসার করতে হবে। বিয়ের পর আপনার একমাত্র কাজ হবে স্বামী ও শ্বশুর শাশুড়ি সেবা। 3. যেহেতু আপনার বাচ্চা আছে তাই ওদের নিয়ে বেশি মাতামাতি করা যাবে না। মাসে একবার দেখা করতে পারবেন। আপনার কোনো সম্পদ অথবা অর্থের ওপর ওদের কোনো হক থাকবে না। কারণ ওরা অন্যের ওরসজাত সন্তান। আমার নয়। আমার স্ত্রী হলে আমি কেন্দ্রিক বিষয় ছাড়া কোনো কিছু আপনার থাকবে না। বিয়ের পরেই বাচ্চা নিতে হবে। না হলে পুরনো বাচ্চা ভুলতে পারবেন না। এই আমার শর্ত। মানতে রাজি আপনি? ভালোই শর্ত দিয়েছেন আপনি। এক পক্ষের শর্ত যুক্তিসাপেক্ষ হয় না ঠিক। আমারও কিছু শর্ত আছে। এবার আমারগুলো শুনুন। 1. বিয়ের পর আপনাকে আমার সব কথা শুনতে হবে। আমার কথায় চলতে হবে। আমি উঠতে বসলে উঠবেন, বসতে বললে বসবেন। এক কথায় আমার হাতের পুতুল হয়ে থাকতে হবে। আমার মন মর্জি মতো চলতে হবে। 2. আমি যেমন আমার সব অর্থবিত্ত আপনায় দিয়ে দেব, তেমনি আপনি আপনার সবকিছু আমায় দেবেন। জমি বাড়ি যা আছে লিখে দেবেন। মাস শেষে স্যালারি পেয়ে সব টাকা আমার হাতে এনে দিতে হবে।
আমার মন মতো খরচ করবেন। বাড়ি শুধু লোককে আমায় কথায় চলতে হবে। আপনি সহ আপনার মা বাবা সব্বাইকে। ৩ বাচ্চা নেব ঠিক আছে। বাচ্চার ওপর শুধু আমার অধিকার থাকবে। বাচ্চা নিয়ে আপনার পরিবার কোনো জ্ঞান দিতে পারবে না। এবার বলুন রাজি আছেন? আমার কথা শেষ হয়েছে কি হয়নি লোকটা চেঁচিয়ে উঠেছে। উঁচু গলায় বলে, ছি আপনি কত নীচ। এজন্যই আপনার সংসার ভেঙেছে। এতক্ষণ সংসার ভাঙার যে কারণ শোনালেন সবই মিথ্যা। দোষ আসলে আপনার। আপনার মতো মেয়ে কোনো সংসারেই টিকতে পারবে না। বিয়ের আগেই এমন মন মানসিকতার পরিচয় দিচ্ছেন। না জানি বিয়ের পর কি রূপ দেখাবেন। জি ঠিক বলেছেন। আরো ভয়ঙ্কর রূপ দেখাবো। এটা আপনার প্রাপ্য। বিয়ের আগেই একটা মেয়ের স্বাধীনতা কেড়ে নিতে চান কোন সাহসে? আমার সবকিছু নিজের নামে নেবেন আর নিজের গুলো দেবেন না? স্বামীর ও সংসার ধর্ম পালন করা প্রত্যেকটি মেয়ের দায়িত্ব। তাই বলে সব ছেড়ে শুধু এসবই করে যাব? আমার মন নেই, ইচ্ছে অনিচ্ছে নেই, দাসী নই আমি কারো। খুব সহজে বলে দিলেন কাজ ছাড়ার কথা। এই জায়গাতে আসতে আমার কত পরিশ্রম হয়েছে জানেন? আমার ত্যাগ, বিসর্জনের বদলে এই অর্জন। আমার কঠোর পরিশ্রম, অধ্যাবসায় সব ভুলে যাব আপনার মতো মানুষের জন্য? আপনার কথায় সব ছেড়ে দেব ভাবলেন কি করে? আর সন্তান কখনো নতুন পুরনো হয়? আমার জীবনের অংশ ওরা। ওদের জন্যই সব। খুব সহজে বলে দিলেন আমার কিছুর ওপর ওদের অধিকার থাকবে না। থাকবেটা কার তাহলে? আপনার। ওরা শুধু আমার সন্তান না। ওরা আমার ভবিষ্যৎ। ওদের জন্যই আমার সবকিছু। আমার সংসার ভেঙেছে ঠিক আছে। আপনিও ফ্রেশ নন। আপনার বউও ভেগে গেছিল। সবই জানি আমি। আসলে প্রেমিকের সঙ্গে নয়, পালিয়েছে আপনার ব্যবহারে। আপনার মতো বদ্ধ উন্মাদ মানুষের কাছ থেকে রেহাই পেতে হয়তো বেচারা পালিয়েছে। প্রেমিক থাকলে হয়তো বিয়ের আগেই পালিয়ে যেত। আপনার মতো মানুষের কাছ থেকে পালিয়ে যান বাঁচিয়েছে বেচারা। লোকটা দ্বিগুণ চিৎকার করে বলে, যত বড় মুখ নয় তত বড় কথা। আপনার মতো ডিভোর্সি, 2 বাচ্চার মাকে আমি যে বিয়ের প্রস্তাব দিয়েছি এটাই অনেক। উনি অভদ্র হলেও আমি হলাম না। মান সম্মান আছে আমার। নিচু স্বরেই জবাব দিলাম, আপনার মতো নিচু মনের মানুষের সঙ্গে আমি এখনো যে কথা বলছি সেটা আপনার ভাগ্য। উঠে দাঁড়িয়ে বাইরের দিকে হাঁটা ধরলাম। ছেলেটা পেছনে থেকে তেড়ে এলো আমার নিকট। হাত ধরে বলল, এত বড় স্পর্ধা আপনার। পাবলিক প্লেসে অপমান করেন। আমি পেছনে ঘুরে ঠাস করে ছেলেটার গালে থাপ্পড় বসিয়ে দিলাম। রাগান্বিত চোখে বললাম, পরের বার মেয়ে দেখতে যাওয়ার সময় থাপ্পড়টা মনে রাখবেন। হনহনিয়ে বেরিয়ে আসি আমি। ছেলেটা গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। বাইরে আসতেই 2জন পুলিশ অফিসার এগিয়ে আসে আমার নিকট। এরা আমার পরিচিত। আমার বড় কোনো মিটিং এর সঙ্গে গিয়েছে সেফটি দিতে। উনারা এগিয়ে এসে বললেন, অ্যানি প্রবলেম ম্যাম? আপনাকে চিন্তিত দেখাচ্ছে। জবাব দিলাম না কোনো। গাড়িতে গিয়ে বসলাম সোজা। এই ছেলের সঙ্গে আকাশের চেহারার ভীষণ মিল আছে। স্বভাবও একই। দুটোই স্বার্থপর। আর যাই হোক, জীবনে দ্বিতীয় ভুল করব না আমি। স্বামী, সংসার করে করে সব হারিয়েছি। দিন শেষে বিতাড়িত হয়েছি। এবার আমি নিজের জন্য ভাবতে চাই। নিজের জীবন নিয়ে ভাবতে চাই। আপনারা হয়তো ভাবছেন আমার দেওয়া শর্তের কথা। এগুলো আসলে ছেলেটাকে শিক্ষা দিতে বলেছি আমি। অমন নিচ মন মানসিকতা আমার নয়। এতিম আমি। মা বাবা না থাকার মর্ম বুঝি। বরাবরই চেয়েছি আমার একটা পরিবার হোক। একটা মা বাবা পাই আমি। অন্যের ছেলেকে নিজের হাতের পুতুল করার কোনো ইচ্ছে আমার নেই। চাইলে আকাশকে নিজের বশে রাখতে পারতাম আমি। একসময় আমার প্রতি পাগল ছিল সে। আমি চাই প্রতিটি মানুষের একটা নিজস্ব মূল্যবোধ থাকুক। অন্যের কথায় মেরুদণ্ডহীন হয়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না। অমন পুরুষ আমার নিজেরই পছন্দ নয়। পুরুষ মানুষ হবে আলাদা ব্যক্তিত্ব সম্পন্ন। এসব ভাবতে ভাবতেই এতিমখানায় পৌঁছে গেলাম। আপা সহ অন্য সব টিচার আমায় দেখেই এগিয়ে এলো। গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করা মাত্রই তারা একের পর এক প্রশ্ন করতে লাগে। ছেলে কেমন, পছন্দ হলো নাকি? কি কথা হলো, কি কাজ করে, আরো কত কি। আমি জবাব না দিয়ে ঘরের মাঝে প্রবেশ করলাম। পারভিন আপাও এলো, সঙ্গে বাকিরাও। ঘরে ঢুকেই ঢকঢক করে এক গ্লাস পানি খেলাম। আমার এমন ব্যবহারে এবার সবার টনক নড়েছে। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। পারভিন আপা এগিয়ে এসে বলেন, ভেবো না তন্নি। এটা পছন্দ না হলে সমস্যা কি? আরো ছেলে আছে। প্রয়োজনে আরো দেখা করিয়ে দেব তোমার সঙ্গে। দেখবে ঠিক ভালো ছেলে পাবে তুমি। ভীষণ রাগ লাগে আমার। মেজাজ ঠিক রাখতে পারি না। অনেক ধৈর্য ধরেছি। আর পারলাম না। রক্তচক্ষুতে সামনের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলি, আমি আপনাদের কাছে বেশি হলে বলে দিন।
চলে যাব আমি অনেক দূরে। কখনো বিরক্ত করব না। তবু আর এসব কাজে যেতে বলবেন না আমায়। আমার ব্যবহারে সবাই অবাক। বড় বড় চোখ করে তাকিয়ে আছে সব। জোরে জোরে শ্বাস নিতে লাগি আমি। রাগে গা যেন জ্বলছে। আপা ধীরে ধীরে এগিয়ে আসে। পাশে বসে মাথায় হাত রাখে। চুপ করে আছি আমি। সবাইকে চলে যেতে বলেন আপা। চলে গেলে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে দিয়ে বলেন, কি হয়েছে তন্নি? রেগে আছো কেন বোন? কেউ কিছু বলেছে তোমায়? মন খারাপ? তার নরম স্বরে মনটা গলে যায় আমার। কান্নায় ভেঙে পড়ি আমি। জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠি। আপা সময় দেন আমায়। নিজেকে সামলে নেওয়ার সময়। সব পরিস্থিতিতে মানুষকে প্রশ্ন করতে নেই। কেঁদে মনটা হালকা হয় আমার। আপাকে সবটা খুলে বলি। তিনিও রেগে একাকার। ছেলেটার নামে মানহানির মামলা করতে চায়। আমি নিষেধ করি। ঝামেলার দরকার নেই। আপা বলেন, লাগবে না ভালোবাসার মানুষ। আমার ভুল হয়েছে। ক্ষমা করে দাও। বলেই গিয়েছিলাম এই দুনিয়া স্বার্থ ছাড়া চলে না। তোমায় আমরা সবাই ভালোবাসি। নতুন কারো দরকার নেই। তোমার কষ্টের পাল্লা নতুন করে ভারী হোক চাই না। তুমি ছেলে মেয়ে নিয়ে, আমাদের সঙ্গে নিয়েই থাকবে বরং। সবাই তো স্বামী সংসার নিয়েই থাকে, আমাদের তন্নি না হয় আমাদের নিয়েও থাকুক। আপাকে জড়িয়ে ধরে প্রশান্তি অনুভব করি। এরই মাঝে খবর পেলাম একটা কোম্পানি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছে। মূলত আমাদের এতিমখানার মেয়েদের হাতের কাজ আমি কিছু দোকানে দেখিয়েছিলাম। তারা পছন্দ করেন ওদের কাজ। তাই ওদের হাতের তৈরি জামার ডিজাইন, ব্যাগ, থ্রি পিস তৈরি করে দিত। আমি সেগুলো দোকানে সেল করে দিয়ে টাকা ওদেরকে দিতাম। সেই টাকা দিয়ে কেউ কেউ নিজের পছন্দের জিনিস কিনত। কেউ বা গুছিয়ে রাখত। এতে করে ওরা নিজেদের এক্সট্রা চাহিদাগুলো পূরণ করত। এক কাজে থাকলে যেমন নতুন কাজের খোঁজ পাওয়া যায়। বিষয়টা হলো তাই। ধীরে ধীরে ফেব্রিক্স, সুতোর কাজ শুরু করে ওরা। নিত্য নতুন ডিজাইন করে দিত। ভালো দাম আসতো সেগুলোর। তবে এসবই ওরা করেছে অবসর সময়ে। খাওয়া, ঘুম, পড়াশোনা বাদে যেটুকু সময় পেত কাজ করত। এতে করে ওদেরও সময় কেটে যেত ভালো। এই কাজ নাকি একটা কোম্পানির চোখে পড়ে। তারা অর্ডারে জামা নিতে চায় আমাদের থেকে। সব খরচ তাদের। আমাদের শুধু ডিজাইন করে দিতে হবে। অগ্রিম অনেকগুলো টাকা সহ 5টি সেলাই মেশিন ও অন্যান্য সরঞ্জাম দিয়ে যায় কাজ করার। আসলে আমাদের এতিমখানায় একটা মাত্রই মেশিন ছিল। তাও নিজেদের কাপড় তৈরি করার শুধু। একজন কাজে বসলে অন্য সবাই দাঁড়িয়ে থাকতে হতো। এতে করে সময় অপচয় হতো বেশ। এবার একাধিক মেশিন পেয়ে সবাই যে যার খেয়াল খুশি মতো কাজের সুযোগ পায়। এতিমখানার এত উন্নতি সবারই নজর কাড়ে। একাধারে পড়াশোনার একটা ভালো কেন্দ্র যেমন হয়ে উঠেছিল, তেমন প্রতিটি মেয়েই প্রায় স্বাবলম্বী হয়ে উঠছিল। শুধু এতিমখানার ওপর নির্ভর করে ছিল না কেউ। নিজ নিজ প্রচেষ্টায় নিজেকে সহ এতিমখানার উন্নতিতে সাহায্য করছিল। নাম, ডাক, যশ, খ্যাতি সবই পেয়েছিলাম আমরা। এত সুখের মাঝে দুঃখ হয়ে আসে একটি ঘটনা। জীবন প্রায় তছনছ হয়ে যায় আমার। আপার পছন্দ মতো বাড়ি তৈরি করেছি আমি। জমির মধ্যে একটা বকুল ফুল গাছ ছিল। সেই গাছ ঘেঁষে একটা ঘর করেছি আপার জন্য। বড় একটা জানালা ঘরের। ছিমছাম ঘরটিতে একটা ছোট্ট বিছানা ও টেবিল। সবই আপার ইচ্ছা অনুযায়ী। ঘরে ওঠার আগের রাতেই ঘটে আপার মৃত্যু। আগের রাতে ভালোভাবে খেয়ে দিয়ে শুয়েছে আপা। উনার নার্সটি সেদিন কিছু কাজে সন্ধ্যায় বাড়ি চলে গেছে। রাতে আপা একাই থাকতে চায় বলে আমরা কেউ জোর করিনি। সকালে বেলা হয়, তবুও আপা ওঠে না। উনি সাধারণত খুব ভোরে উঠতেন। সেদিন উঠল না দেখে আমি ডাকতে গেলাম। দরজা খোলাই ছিল। আপার নিথর দেহ বিছানাতে ছিল। আমি বুঝিনি। ডাকলাম দুবার। শুনল না সে। শোনার কথাও নয়। গায়ে হাত দিয়ে ডাকলাম। শরীরটা কেমন ঠান্ডা ও শক্ত হয়ে আছে। ভাবলাম ফ্যানের বাতাসে শীত লাগছে। ফ্যান অফ করে ডাকলাম। তবুও তার সাড়া নেই। তখনও কিছু বুঝিনি আমি। বিরক্ত হয়ে এলোমেলো ঘরের কাপড় ভাঁজ করে রাখছিলাম আর বকা দিচ্ছিলাম তাকে। আমার কথা শুনে এক শিক্ষক এলো। আপার দিকে তাকিয়ে রইল কিছু পল। এরপর, আপা, বলে চিৎকার করে দৌড়ে গেল। তাকে ধরে কাঁদতে লাগলো অঝরে। চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। আমি তখনও ঠায় দাঁড়িয়ে আছি। কান্নার গতি বাড়ে। আহাজারিতে এতিমখানা ভারী হয়। এক মেয়ের সঙ্গে ধাক্কা লেগে হুঁশ ফেরে আমার। এতক্ষণ যেন কোন ঘোরের মাঝে ছিলাম। ধীর পায়ে এগিয়ে গিয়ে ওদের মাঝে বসে বললাম, কি হয়েছে আপার? মানুষটা ঘুমাচ্ছে। আপনারা এভাবে বিরক্ত করছেন কেন তাকে? এক শিক্ষক আমার বাহু ধরে কেঁদে কেঁদে ঝাঁকিয়ে বলেন, আপা আর নেই তন্নি। উনি মারা গেছেন। কর্ণধারে কথাটি পৌঁছাতেই মস্তিষ্ক ফাঁকা লাগে আমার। কেমন যেন হয়ে গেলাম আমি।
শুধু বুঝলাম আমি হারিয়ে যাচ্ছি। চোখ বুজে আসছে। দীর্ঘ 3 ঘন্টা পর জ্ঞান ফেরে আমার। ধরফরিয়ে উঠেই আপাকে খুঁজতে লাগি। সবাই আমাকে ঘিরেই বসে বসে কাঁদছিল। আমায় উঠতে দেখে এক মেয়ে বলেন, আপাকে শেষ গোসল করানো হচ্ছে। আমি মানতে চাই না। সেই জায়গায় যেতে চাই বারবার। ওরা আটকে রাখে আমায়। গগনবিদারী চিৎকার করে কাঁদি আমি। বুকের এক পাঁজর যেন ভেঙে গেছে। বাচ্চাদের মতো হাত পা ছুরি। নিজের শরীরে আঘাত করি। আমি জানি না আমি কি করছি। কিছুক্ষণ পর আপাকে আনা হয়। উনার ওপর এক প্রকার হামলে পড়ি আমি। কি মায়া ভরা মুখটা। হাসি যেন লেগে আছে ঠোঁটের কোণে। কাঁদতে কাঁদতে আপাকে ডাকি প্রচুর। প্রথম দিনের কথা মনে হয়। আজ আমাদের ঘরে ওঠার কথা ছিল। দুজনে কত কিছু প্ল্যান করেছিলাম। সারা রাত আজ গল্প করার কথা ছিল দুজনের। কিছু সময় পর আপাকে নিয়ে যাওয়ার সময় হয়। আমি তাকে আঁকড়ে ধরি। সবাই মিলে টেনে হিচড়ে সরিয়ে আনে আমায়। আপাকে নিয়ে যাওয়া হলে আবারও জ্ঞান হারাই। কমিটির লোকেরা সহ সবাই আপার মৃত্যুতে শোকাহত ছিল। তিনি বহু পুরনো কর্মী ছিলেন। সঙ্গে বিশ্বস্ত। আমার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। স্যালাইন দিয়ে রাখা হয়। সন্ধ্যা পর্যন্ত চিৎকার করে করে কেঁদেছি আমি। হাত নড়াচড়ার ফলে তারা চিহ্ন তো এসেছে বহুবার। অন্য সব শিক্ষকরা মিলে কোনোমতে সামলেছে আমায়। এতিমখানার পরিবেশ তখন চুপচাপ একদম। যেন আপার মৃত্যুতে এতিমখানাই কাঁদছে। প্রতি ঘরে কান্নার রোল। এমন কোনো মানুষ নেই যে সেদিন কাঁদেনি। আমাদের ধর্মীয় রীতিনীতি চলছিল তখনও। দোয়া করছিল সকলে। রাত হয়। আমি শান্ত হই কিছুটা। ঘরে সে সময় আমি একাই ছিলাম। ধীরে ধীরে আপার ঘরের উদ্দেশ্যে যাই। দরজা খোলাই ছিল। ভেতরে অনেকে ছিল। আমায় দেখে একটি মেয়ে আঁচলে মুখ গুজে কাঁদতে কাঁদতে এগিয়ে আসে। আমার হাতে একটা চিঠি দিয়ে বলেন, এটা আপনার জন্য রেখে গেছেন তিনি। চিঠির ওপরে আপার হাতের লেখা। ভীষণ ভালো লাগে আমার। মুখে হাসি ফোটে। মনে হলো এই তো আপা। চিঠি নিয়ে দৌড়ে বারান্দায় আসি। তাড়াতাড়ি খুলে পড়া শুরু করি। প্রিয় তন্নি, আশা করি ভালোই আছো। অবশ্য ভালো তোমায় থাকতেই হবে। হয়তো ভাবছো আপা হঠাৎ আমার জন্য চিঠি লিখছে কেন? আসলে আজ খুব ইচ্ছে হলো তোমায় নিয়ে দুটো কথা লিখতে। মনের মধ্যে আজ কেমনই যেন লাগছে। মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি কোথাও। তুমি আমায় খুঁজে নিও। জানো তন্নি, আমি পারভিন মানে তোমার আপা, তোমায় ভীষণ ভালোবাসি। তোমায় দেখলে বড্ড আপন মনে হয়। তুমি হাসলে ভীষণ সুন্দর লাগে। তোমার চোখ দুটো ঠিক আমার মায়ের মতো। প্রায় প্রায় তুমি বলো তুমি নাকি এতিম। কেউ নেই তোমার। আসলে প্রকৃত এতিম তো আমি। তোমার দুটো সন্তান আছে। তাদের পরিচয় তোমার পরিচয়। আমার সেটাও নেই। এক নিঃসন্তান, বিতাড়িত নারী আমি। স্বামীর সংসার হতে, অপা, বলে তাড়ানো হয়েছিল একসময়। আমার সত্যিই কেউ নেই জানো। এই ছোট্ট মনে কত দুঃখ চেপে রেখেছি এতকাল। পাহাড় হয়ে গেছে এতদিনে। পাহাড়ের এই বোঝা বইতে আমার খুব কষ্ট হয় তন্নি। দম বন্ধ হয়ে আসে। মনে হয় সব ফেলে হালকা হয়ে ভেসে যাই মেঘের আড়ালে। কিন্তু পারি না। আমার কাঁধে যে বহু দায়িত্ব। আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি বোন। এবার একটু শান্তি চাই। মুক্ত আকাশে ডানা মেলে উড়ে যেতে চাই। মেঘের আড়ালে লুকিয়ে পড়তে চাই। এক বৃষ্টির দিনে শীতল আবহাওয়া হয়ে তোমায় ছুঁয়ে দেব অবশ্যই। তুমি খোলা আকাশের দিকে তাকিয়ে, আপা, বলে চিৎকার করে ডাকবে আমায়। মেঘের আড়াল থেকে তোমায় দেখে মুচকি হাসব আমি। চিঠিটা পড়ে বসে পড়ি আমি। আরেকটি চিঠি আছে ভেতরে। কাপা হাতে খুলি সেটিও। তাতে লেখা, আমার এই চিঠি যখন পড়বে তখন আমি থাকবো কিনা জানি না। থাকলে এই চিঠি তোমার হাতে পড়বে না। লুকিয়ে রাখবো। তুমি মেয়ে বড্ড আবেগী কিনা। কেঁদে বুক ভাসাবে আবার। তোমার একটা কাজ আছে। আমার অনুপস্থিতিতে আমার জমানো টাকা দিয়ে এতিমখানার কজন মেয়েকে বিয়ে দিও তুমি। দায়িত্ব নিয়ে এই ভালো কাজে আমার সারা জীবনের সঞ্চয়গুলো ব্যয় করিও। একটা ছোট্ট বাড়ি আছে আমার। বাড়িটা তোমার নামে লিখে দিচ্ছি। পারলে ওটাকে একটা বৃদ্ধাশ্রমের রূপ দিও। আমার মতো বিতাড়িত নারীরা যেন ঠাঁই পায় সেখানেও। আমার গহনাগুলো তোমার মেয়ের বিয়েতে পরিয়ে লাল টুকটুকে বউ সাজাবে। তুমি তো আর বউ সাজলে না। মেয়েটাকে সাজিও। ভাববে আমি ওর সঙ্গে আছি। ও আমার সন্তানের মতো। তাই ওকে দিয়েই না হয় নিজের অপূর্ণ ইচ্ছাটা পূরণ করলাম। তুমি তন্নি আমার সব দায়িত্ব নিজে নিও। তোমায় ভরসা পাই আমি। এই এতিমখানা আমার বড্ড প্রিয়। এটাকে তুমি বহুদূর নিয়ে যেও। পাছে লোকের কথায় কান না দিয়ে নিজ ছন্দে এগিয়ে যেও। তুমি পারবে তন্নি। তোমার মাঝে সেই সাহস আছে। শক্তি আছে। জীবনে অনেক দূর যেতে হবে তোমায়। এখনো অনেক কিছু বাকি তোমার।
তোমার ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে যজ্ঞরূপে তাদের সামনে দাঁড়াতে হবে তোমায়। জানি আমি চলে গেলে এতিমখানার প্রতিটি মানুষ ভেঙে পড়বে। তোমার সবাইকে সামলাতে হবে। প্রথমে নিজেকে সামলাও, শক্ত করো। আমার তন্নি ফুটবল নয়, সে সাহসী, শক্তিশালী। বরাবরই আমি চেয়েছি আমার এতিমখানার মানুষ সবসময় হাসি খুশি থাকুক, তারা না কষ্ট পাক। ওদের চোখের পানি আমায় ভীষণ দুঃখ দেবে তন্নি। আমি থাকি বা না থাকি, ওদের হাসতে হবে। উঠে দাঁড়াও তন্নি, সবাইকে বলো আমি আছি। কান্না থামাও, এগিয়ে যাও নতুন ছন্দে। শুভকামনা রইল তোমায়। আপা ভীষণ ভালোবাসে তন্নিকে। ইতি, তোমার পারভিন আপা। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আমার, চোখের পানি মুছে উঠে দাঁড়াই। আপার চিঠিতে কয়েকটি চুমু খাই, বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ। আকাশের দিকে তাকিয়ে বলি, আমি পারবো আপা, আপনার জন্য হলেও পারতে হবে আমায়। দৌড়ে আপার ঘরে আসি আমি, মুখে হাসির ছটা। সবাই কাঁদছিল তখন। সকলের সম্মুখে দাঁড়িয়ে বলি, কাঁদছেন কেন আপনারা? আপা আছে আমাদের মাঝেই, সশরীরে না থাকুক, মনে তো আছে। আমরা কাঁদলে আপা কষ্ট পাবে। আপা আমাদের হাসি দেখতে চেয়েছেন বরাবর। আমরা আজও হাসব, হাসিমুখে বিদায় দেব তাকে। উনি আমাদের অনেক দায়িত্ব দিয়ে গেছেন, সব পালন করতে হবে আমাদের। আর নয় কান্না। এক শিক্ষক এগিয়ে এসে আমায় জড়িয়ে ধরে বলেন, আমাদের তো শান্ত হতে বলছো, তুমি নিজে পারবে শান্ত হতে? আবারও কান্নায় ভেঙে পড়ি আমি। সত্যিই নিজেকে সামলে নিতে ভীষণ কষ্ট হচ্ছে আমার। পরদিন থেকে সবকিছু স্বাভাবিক নিয়মে চালাতে চাই। রেশ থেকে যায় তবুও মন মরা হয়ে থাকে সকলে। বহুদিন লাগে আপার শোক কাটিয়ে উঠতে। উনার ইচ্ছেগুলো একে একে সবার সহায়তায় পূরণ করি। এতিমখানার বেশ কিছু মেয়েকে বিয়ে দেই আপার টাকায়। উনার বাড়িটা একটা ছোট্ট বৃদ্ধাশ্রম ও অসহায় নারীর আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলি। এতিমখানার ফান্ড থেকেই এই দুটির খরচ চলে যেত। আমি আজও আপাকে ভুলতে পারি না। আমার জীবনে তার অবদান অপরিসীম। তাকে কখনো ভুলতে চাই না আমি। বাড়িতে উঠেছি আমি, বাড়িতেই থাকি বর্তমানে, যদিও বেশিরভাগ সময় কাটে এতিমখানাতেই। রাতটা বাড়ি এসে থাকি কাজকর্মের জন্য। আপার জন্য বরাদ্দ সেই ঘরে কাউকে থাকতে দেই না। আমি সময় কাটাই সেখানে, নামাজ, কোরআন পড়ি, দোয়া দরুদ পাঠ করি। ওই ঘরে থাকলে মনে হয় আপা আমার সঙ্গেই আছে। পার হয়েছে বেশ কিছু বছর। এতিমখানার আরও উন্নয়ন সাধিত হয়েছে। ভালো কাজে প্রত্যেকেই ভীষণ সাহায্য করেছেন আমাদের, পাশে থেকেছেন। বর্তমানে আমি এতিমখানার প্রধান ও কমিটির প্রধানের সহকারী পদে আছে। খুব শীঘ্রই হয়তো কমিটির প্রধান হব আমি। মেয়েটা বড় হয়েছে, ছেলেও বড় হয়েছে, ভালো স্কুলে ভর্তি হয়েছে। ওকে বাইরে পাঠানোর ইচ্ছা আমার। ও নিজেও যেতে চায়। ছেলে নিয়ে নিজ বাড়িতেই থাকি। এতিমখানার ও অন্যান্য দায়িত্ব পালন করি সঙ্গে। মেয়েটা কাছে থাকে না কিছুতেই, এতিমখানাতেই থাকে সবার সঙ্গে। মাঝে মধ্যে আসে, ঘণ্টাখানিক থেকে আবার চলে যায়। কাছাকাছি তো, তাই সুবিধা হয়েছে যাওয়া আসার। সময় যেমন বদলেছে তেমন বদলেছি আমিও। চোখে এখন মোটা ফ্রেমের চশমা আমার। আপার চিঠিটা আজও কাছে রেখেছি আমি। যখনই কোনো বিপদে পড়ি আপার চিঠিটা পড়ি, অলৌকিকভাবে সাহস পাই। এক শুক্রবারের পরন্ত বিকেলে নিজের বারান্দায় বসে বই পড়ছিলাম আমি। এমন সময় ছেলে এলো আমার নিকট। পায়ের কাছে বসে বলল, একটা কথা ছিল আম্মু। চোখ জোড়া বইয়ে রেখেই বললাম, বলো। ছেলে আর একটু কাছে বসে বলল, আমি অতীতের সেই মরীচিকায় যেতে চাই আম্মু। বস্তির মানুষগুলোকে দেখতে চাই। আমার পিতা নামক পাষণ্ড মানুষটির সামনে দাঁড়াতে চাই। পরিবার নামক মিথ্যার সামনে দাঁড়াতে চাই। থমকে গেলাম আমি। ছেলের কথা শুনে স্থির হয়ে গেলাম। চশমা খুলে সরু দৃষ্টিতে তার পানে তাকালাম। ও মাথা নিচু করে বসে আছে। সামনে তাকাই আমি, চোখ বুজে কিছু হিসেব মেলানোর বৃথা চেষ্টা করি। এরপর ধীর স্বরে বলি, তুমি কি তোমার বাবার কাছে ফিরতে চাইছো? বাবার প্রয়োজনীয়তা উপলব্ধি করছো? ছেলে হাসল, খুব সহজ সরল হাসি, তবে এই হাসিতে আছে চরম উপহাস। আমার দিকে গোটা গোটা চোখ করে তাকিয়ে বলে, সবই কি এতই সহজ আম্মু? আমরা কি এতই সস্তা? বাবা নামক লোকটাকে জবাব দিতে চাই আম্মু। একটা সময় ছুঁড়ে ফেলে দিয়েছিল আমাদের। যখন তাকে প্রয়োজন ছিল পাইনি। এই একটা মানুষের জন্য লোকে আমাদের অবৈধ সন্তান অবধি বলেছে। আমার মায়ের চরিত্রে কাদা ছিটিয়েছে। সব ভুলি কি করে আম্মু? ওই মানুষটার জন্য দিনে রাতে না খেয়ে থেকেছি। লোকের কটু কথা শুনেছি। বস্তিতে অবধি ঠাঁই নিয়েছি আমরা। কি ভাবছো সব ভুলে গেছি? তখন আমি ছোট থাকলেও সেদিনের স্মৃতি আমার মনে গেঁথে আছে।
ওই দিনকে একটা অভিশাপ বলে মনে করেছিলাম আমি। তাই হয়তো আজও মনে আছে। আমাদের বস্তি থেকে বাহির করে দেওয়া হয়েছিল। গায়ে পাথর, কাদা ছুঁড়ে মারা হয়েছিল। সেদিন আমরা নিরাপরাধ ছিলাম, কিন্তু কেউ আমাদের বিশ্বাস করেনি। আমি সেই বস্তিতে যেতে চাই আম্মু। চিৎকার করে বলতে চাই, আমার আম্মুর কোনো দোষ ছিল না সেদিন। প্লিজ আম্মু, নিয়ে চলো আমায়। ছেলের কথা ফেলতে পারিনি আমি। পরদিনই যাই বস্তির উদ্দেশ্যে। বহুদিন পর চিরচেনা পথে পা রাখি। শরীর জুড়ে শীতলতা বয়ে যায়। আমরা 3 মা ছেলে মেয়েই এসেছি শুধু। জানি না বস্তিটা এখনো আছে কিনা। গাড়ি থামাই অনেক আগেই। এটুকু আমি হেঁটে যেতে চাই ঠিক আগেরই মতো। আজ আমি তন্নিই কিন্তু এসেছি। তবে সেদিন আর আজকের মধ্যে বহু তফাত। আজ এসেছি ত্রাণকর্তা হিসেবে। গরিব দুঃখী মানুষদের ত্রাণ দিতে এসেছি। খালার বাড়ির সামনে এসে থামি। একবার তাকাই, পুরনো সেই ঘর বাড়ি আজও আছে। ছেলের দিকে তাকাই। ছেলে মুচকি হেসে বলে, সবই মনে আছে আমার আম্মু। মেয়ে বারবার প্রশ্ন করছে, এটা কোথায়? কেন এলাম? কে থাকে এখানে? ওর কিছুই মনে নেই। না থাকাই স্বাভাবিক। খালাকে দেখলাম না। বাড়িতে নতুন মানুষজন। হয়তো ছেলের বউ। সামনে হাঁটি আরো। বস্তির বাইরে একটা লোককে দেখলাম। পরিচিত মনে হলো। এটা সেই রাশেদ স্যার। উনি বস্তির একটা ঘর থেকে বের হচ্ছেন। আমায় দেখেই থমকে দাঁড়ায় তিনি। সঙ্গে আমিও প্রগাঢ় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। লোকটার পরনে সাধারণ লুঙ্গি, ছেঁড়া গেঞ্জি, কাঁধে গামছা। আমার নিকট এগিয়ে এলো সে। কিছু বলতে যাব এমন সময় পেছনে থেকে ডাকেলো। ত্রাণ ভর্তি গাড়ির ড্রাইভার গাড়ি কোথায় রাখবে জিজ্ঞেস করছে। সেদিকেই এগিয়ে গেলাম আমি। গাড়ি থেকে আমার 4 জন সহকারী নেমে এলো। এনারা আজ আমায় সাহায্য করবে। বস্তির মাঝে গেলাম। সব আর আগের মতো নেই। কত পরিবর্তন হয়েছে। লতা আপার ঘরের সামনে দাঁড়াতেই খোঁজ করে ওঠে আমার বুক। এরই মাঝে বস্তির সকলে জড়ো হয়েছে ত্রাণ নিতে। আমায় ঘিরে ধরেছে। প্রচণ্ড কোলাহল। সহকারীরা আমায় ও বাচ্চাদের মাঝে রেখে ভিড় সামলাতে চেষ্টা করছে। সবাইকে লাইন ধরে দাঁড়াতে বলা হয়। যে যার মতো দাঁড়ায় ও। জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে একে একে আমি আর ছেলে দেওয়া শুরু করি হাতে হাতে। মেয়ে এগিয়ে দিচ্ছে। আমার তৃষ্ণার্ত চোখ দুটো দুজন মানুষকে খুঁজতে ব্যস্ত তখনও। সবাইকে দেওয়া হলো। বাদ থাকলো একটা লোক। তিনি এগিয়ে এলো। এটা রাশেদ স্যার। সঙ্গে একটা মহিলা ও কোলে বাচ্চা। সম্ভবত রাশেদ স্যারের স্ত্রী বাচ্চা এটা। এদের দেখে ভীষণই অবাক হয়েছি আমি। তবুও চুপ আছি। মহিলাটিকে দিলাম ত্রাণ। লোকটা এগিয়ে এসে হাত পেতে দাঁড়ালো। উনি নিজেই বলল, আপনাকে চেনা চেনা লাগছে। মনে হচ্ছে কোথাও যেন দেখেছি। বললাম, আমায় তাড়িয়ে নিজেই বস্তিতে উঠেছেন? বাহ, বেশ ভালো। লোকটা ভ্রু কুঁচকে বলে, মানে চিনতে পারেননি আমায়? আমি তন্নি, যাকে বহু বছর আগে মিথ্যা অপবাদ দিয়ে বস্তি ছাড়া করেছিলেন আপনি। লোকটা 2 পা পিছিয়ে গেল। চোখ দুটো যেন বেরিয়ে আসবে এবার। হয়তো ভেবেছিল আমি মরে গেছি। আমি যে এভাবে ফিরব তা তিনি ভাবেননি। একসময়কার বস আমার থেকে ত্রাণ নিচ্ছে। জানি না এর অবস্থা এমন কি করে হলো। হয়তো পাপের ঘোড়া পূর্ণ হয়েছিল। সকলেই তখন আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। গোল হয়ে দাঁড়িয়ে থেকে আমায় দেখছে। আলিফ দাঁড়ায় সামনে। চিৎকার করে বলে, চিনতে পারছেন আমাদের? অনেকেই আছেন সে সময়ের। নাম বললে চিনবেন। আমি আলিফ। তন্নি আমার মা, যাদের একদিন আপনারা তাড়িয়ে দিয়েছিলেন। বস্তির বাহিরের অনেকেই আছেন দেখছি। আপনাদের মাঝে অনেকেই সেদিন আমাকে, আমার মা বোনকে গায়ে পাথর ছুঁড়ে মেরেছিলেন। কাদা ছুঁড়েছেন আমার মাকে। আমি সেই মায়ের সন্তান। আমার মা ফিরেছে ঠিকই। যজ্ঞ সম্মান নিয়ে ফিরেছে। আজ আমার মাকে সবাই চেনে। আপনারা আজ আমার মায়ের থেকে নিতে এসেছেন। একটা এতিমখানার প্রধান আমার মা। এতিমখানার কমিটিরও প্রধান হবে। দেশে বিদেশে নাম কুড়িয়েছে আমার মা। তাকে নিয়ে পেপারে পর্যন্ত খবর উঠেছে। লোকে এক নামে চেনে তাকে। প্রভাব প্রতিপত্তি দিয়ে সৃষ্টিকর্তা আমাদের অনেক ভালো রেখেছেন। অনেক ভালো কাজে আমার মায়ের অবদান আছে। আমার মা সেদিনও সৎ ছিল। কিছু মানুষ আমাদের পাশে ছিল। সাহস দিয়েছিল। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আর যারা কিছু না জেনে বুঝে আমাদের প্রতি নির্দয় হয়েছিলেন তাদের মুখের জবাব দিতেই আমরা এসেছি। তবে ত্রাণগুলো ভালোবেসেই দিয়েছি। অনুরোধ থাকবে অমন পরিস্থিতিতে কখনো কেউ পড়লে তাকে তাড়িয়ে না দিয়ে পাশে থাকবেন। আমার মা সৎ ছিল সেটা আপনারাও জানতেন। তবুও অন্যের কথায় আমার মাকে দোষ দিয়েছিলেন। তার প্রমাণ আজ আমি আপনাদের দিতে চাই। আলিফ কাকে যেন ফোন করল।
দুজন লোক এলো সঙ্গে সঙ্গেই, সাথে একটা বয়স্ক মতো মহিলা ও পুরুষ। চিনতে অসুবিধা হলো না আমার, ইনি চম্পা। লোকটাকেও দেখেছি, রাশেদ স্যারের অফিসে কাজ করত। বুঝলাম না ছেলে এদের পেল কোথায়, বা এদের দিয়ে দরকারি বাকি। ওদের সামনে এনে বলল, বলুন সেদিন কি হয়েছিল, কার কথায় আপনারা আমার মাকে দোষ দিয়েছিলেন। উনারা নিচু স্বরে বলে, রাশেদ স্যারের কথায় সবটা করেছিলাম আমরা। তিনিই টাকা দিয়ে আমাদের দাঁড় করিয়ে রেখেছিল সেখানে। পরে আমরা ঝামেলা করেছি। আসলে উনি চেয়েছিল তন্নির অপবাদ করতে, যাতে বাধ্য হয়ে তন্নি তার নিকট আসে। তার কথা শেষ হতেই আমার ছেলে রাশেদ স্যারকে টেনে এনে সামনে দাঁড় করাই। চিৎকার করে বলে, এই সেই পাপী রাশেদ, যার জন্য আমার মায়ের করুণ পরিণতি হয়েছিল। আমার ঘটনা মনে থাকলেও এত কিছু মনে ছিল না, তাই এই বস্তিতে এসে খোঁজ নিয়ে সবটা জানতে পারি। এরপর তদন্ত করে বের করি সবটা। আমার মা সৎ ছিল তাই সে সফল, উনি অসৎ তাই তার ধ্বংস হয়েছে। প্রতারণার দায় চাকরিচ্যুত হয়ে পথে বসেছে। লোকটার নামে বহুত মামলা আছে এখনো। জালিয়াতি করে বেরাতো ইনি, তাই আর কোথাও কাজ না পেয়ে বাড়ি ঘর বিক্রি করে পালিয়েছে। এখানে স্ত্রী সন্তান নিয়ে আশ্রয় নিয়েছে। এর পরিণতির জন্য দায়ী ইনি নিজেই। ছেলের কাজে চোখে পানি জমে আমার। ও যে এতটা করবে আমার ভাবনার বাইরে ছিল। হাত জোর করে অনেকে ক্ষমা চায় আমার থেকে। যেই মহিলারা আমায় যাতা বলেছিল রাস্তায়, তারাও ক্ষমা চায়। রাশেদকে মারতে এলে আমি নিষেধ করি, তবুও দু তিনজন ঢিল ছুঁড়ে মারে, গায়ে কালি ছেটায়। আমার ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ আমার সন্তান বহু বছর পর হলেও করেছে। আজ আমি নির্দোষ, আমার কাঁধে আর মিথ্যার দায় নেই। হঠাৎ পেছনে থেকে কে যেন আমার কাঁধে হাত দেয়। পেছনে তাকাতেই দেখি লতা আপা দাঁড়িয়ে আছে। আমায় জড়িয়ে ধরে তিনি, হু হু করে কেঁদে উঠে বলে, ফিরতে বড্ড দেরি করলে তন্নি। আমারও চোখ দিয়ে অশ্রু গড়ছে। কান্নাভেজা কণ্ঠে বলি, ফিরেছি কিন্তু আপা, আপনার কথা রাখতে হলেও ফিরেছি। সম্মান নিয়ে মাথা উঁচু করে ফিরেছি। লোকে আমায় ফুল দিয়েই বরণ করে নিয়েছে। আপনি কেমন আছেন আপা, চাচি কোথায়? আপা আমার হাত দুটো ধরে বলেন, উনি মারা গেছেন 2 বছর আগেই। অসুস্থ হয়ে মাতারা চিহ্নরা গেছেন। নাতনিটাও মাতারা চিহ্নরা গেছে 3 বছর আগে। আমি আর এখানে থাকি না বোন, ঘর ভাড়া নিয়ে থাকি। চলো আমার বাড়ি, অনেক কথা আছে তোমার অতীতের মানুষগুলোর বিষয়ে, শুনলে আকাশ থেকে পড়বে। আপা আমায় নিয়ে যেতে লাগে। বস্তি থেকে বিদায় নেই আমি। বস্তির সীমানা পেরিয়ে মেইন রাস্তায় উঠেছি এমন সময় রাশেদ স্যার ডেকে ওঠেন আমায়। পেছনে ফিরি আমি। লোকটা বলেন, তোমায় পাওয়ার জন্য কত কিছু করলাম তন্নি, তবুও তোমায় পেলাম না। সামান্য হেসে আমি বলি, তন্নি একাই থাকবে আজীবন, ওর কাউকে চাই না, ওর জন্য ও নিজেই যথেষ্ট। সব গল্পের শেষে যে মিলন ঘটবে এমনটা নয়। আমার গল্পে আমি একাই সেরা হয়ে থাকতে চাই। কিছু না পাওয়া, কিছু স্মৃতি, কিছু আক্ষেপ নিয়েই না হয় চলুক আমার জীবন ছন্দ। লতা আপা তার বাড়ি নিয়ে যায় আমায়। পথিমধ্যে রাশেদ স্যারের সম্পর্কে বলে, লোকটা শুরু থেকেই অসৎ ছিল, তাই পতন হয়েছে এত করুণ ভাবে। সৃষ্টির এই জগতে অন্যের ওপর বল প্রয়োগ করে, অন্যায় করে কেউ পার পায়নি। দেরি করে হলেও ধ্বংস হয়েছে। আমার নিজের জীবন দিয়েই এটা বুঝেছি আমি। অন্যায়কারীরা দিন শেষে ধ্বংস হয়েছে। কোটিপতি ও ফকির হলো চোখের সামনে। আমার জীবনে দুঃখ থাকলেও সৎ ছিলাম আমি, তাই সফলতা পেলাম শেষ পর্যন্ত। লতা আপা ধীরে ধীরে আকাশদের বাড়ির রাস্তায় ঢুকছে। চিরচেনা এই রাস্তাটা চিনতে আমার খুব অসুবিধা হলো না। আপার দিকে সরু চোখে তাকাতেই তিনি শুধু বললেন, আমায় অনুসরণ করো, বুঝবে সবটাই। আর কিছু বললাম না আমি। পরনে ছিল দামি বোরখা আমার। গরমের জন্য হিজাব বাঁধতে পারিনি। মাথার সঙ্গে কোনোমতে পেঁচিয়ে মাস্ক পরে এসেছিলাম। দমকা হাওয়ায় মাথার হিজাব খুলে কাঁধে এসে পড়ে। মাস্ক খোলাই ছিল তখন। দ্রুতই মাথা ঢেকে নেই। ইতিমধ্যেই কিছু মহিলা আমায় দেখে আলোচনা শুরু করেছে। এক প্রকার ফিসফিস শুরু হলো। যে যার বাড়ি থেকে নেমে রাস্তায় এসে দাঁড়ায়। আমার দিকে ইশারা করে বলে, এই সেই তন্নি, সেই তন্নি। আমি ধীরে ধীরে হেঁটে যাই। একজন আরেকজনকে ডেকে বাড়ি থেকে বের করে। উৎসুক জনতা আমায় দেখে ভীষণ অবাক। কেউ কেউ ফিসফিসিয়ে কি কি যেন বলছে। সেদিনও এই পথে হেঁটেছিলাম আমি। নিঃস্ব হাত ছিল সেদিন। আজও আমি হাঁটছি। তবে আজ আমি পরিপূর্ণ। যেই সম্মান সেদিন পাইনি, আজ তা পাচ্ছি। এই মানুষগুলো সেদিনও কানাঘুষা করেছিল আমায় নিয়ে। সেদিন আমার নিন্দা করতেই ব্যস্ত ছিল। আজ তারা আমার সফলতায় হিংসা করছে। সৃষ্টির এই জগতে কঠোর পরিশ্রম করলে সবই সম্ভব।
আমার সফলতা দেখে হয়তো অনেকেই বলে এত কিছু পেয়েছি এত কম সময় কি করে? কি এমন কাজ করলাম আমি? সময়টা কম হলেও আমার পরিশ্রম ছিল অক্লান্ত। কত রাত নির্ঘুম কাটিয়েছি কাজের দায়ে। কড়া রোদের মাঝে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি। আমিই জানি আমি কি করেছি। আমার একটা দিনের পরিশ্রম লোকের 7 দিনের সমান। যখন দুঃখ ছিল আমার জীবনে, কেউ বলেনি দুঃখ কেন এলো? কিভাবে এলো? আজ যখন সফল হয়েছি প্রশ্ন তোলে সকলেই। সৃষ্টিকর্তা কাকে কখন কোন পজিশনে রাখে তা বোঝা বড় দায়। আমার দুঃখের ভার কম ছিল না। তাই এই সুখটাও প্রাপ্য। একবার ভাবুন জীবনে কি না সহ্য করেছি আমি। সৎ থেকেছি বলেই কিন্তু সফলতা পেয়েছি। অসৎ থাকলে কখনোই পেতাম না। তাই বলি, সততা ও পরিশ্রম দিয়ে দুনিয়ার সব অসাধ্য সাধন করা যায়। হয়তো কেউ দ্রুতই পেয়ে যায়, কেউ বা একটু দেরিতে। এসব ভাবতে ভাবতে ঠিক আকাশের বাড়ির পাশে এসে থামে লতা আপার সঙ্গে আমিও। এক দৃষ্টিতে বাড়ির দিকে তাকিয়ে রই। রং চটা, জানালা ভাঙা, মাঝে মাঝে দেয়াল ভাঙা একটা বিদঘুটে দেখতে বাড়ি। ছেলে মেয়েকে নিয়ে পেছনে পেছনে আসছে। মেয়ের হাতে একটা ক্যামেরা ছিল। মেয়ে ক্যামেরাতে বাড়ির ছবি তুলে বলে, বাড়িটা কেমন পুরনো। যেন ভূতের বাড়ি। এটা কার বাড়ি ভাইয়া? আলিফ মুচকি হাসে, অথচ চোখে পানি। মুচকি হেসে বোনের উদ্দেশ্যে বলে, এটা একসময়ের রূপকথার বাড়ি ছিল। এখানে একটা মিষ্টি রানী ও তার 2 রাজকন্যা রাজপুত্র থাকত। দুষ্টু রাজা ডাইনির কবলে পড়ে রানীসহ রাজকন্যা রাজপুত্রদের তাড়িয়ে দেয়। এরপর এই রূপকথার বাড়ি ভূতের বাড়িতে পরিণত হয়। মেয়ে অতি উৎসাহ নিয়ে বলে, এটা তো ঠিক রূপকথার গল্পের মতো। আচ্ছা ওই রানী, রাজকন্যা রাজপুত্র কোথায় আছে? পাশ থেকে আমি বলি, তারা এখন তাদের নিজস্ব রাজপ্রাসাদে রাজরানী হয়ে আছে। আগের চেয়ে ভালো আছে। মেয়ে বেজায় খুশি। ছোট্ট বাচ্চাটা বুঝতেই পারছে না এই রাজকন্যা রাজপুত্র ওরা নিজেরাই। লতা আপা বলেন, চলো তন্নি। এই পাশের বাড়িতেই ভাড়া থাকি আমি। তার বাড়িতে প্রবেশ করি আমরা। উনার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে। পড়াশোনা করে না কেউই। কাজ করে খায়। আপার স্বামী রিকশা চালানো ছেড়ে দিয়েছে। একটা কোম্পানির ঝাড়ুদার পদে আছেন। আপা আমাদের বিছানায় বসতে দিয়ে বলে, এই বাড়িটাই ভাড়া নিয়েছি আমি। ওদের নাটক দেখি মাঝে মাঝেই। ভালোই লাগে। একঘরে হয়ে আছে ওরা। প্রায়ই এলাকার ছেলেরা বাড়িতে ঢিল ছুঁড়ে মারে। কোনো সম্মান নেই বলতে পারো। আকাশদের কোম্পানি নিলামে উঠেছে সেই কবেই। চাকরির চেষ্টা করেছিল। হয়েও ছিল একটা। বউয়ের জন্য সেটাও গেছে। বউ সকালে তাকে অফিস যেতে দিতে চায় না। ওর সঙ্গে ঘুমোতে বলে বেলা অবধি। জোর করে যেতে নিলে অশান্তি করে। এভাবে করতে করতে ওই চাকরি গিয়েছে। বর্তমানে সে বেকারই বসে আছে। মাঝে মধ্যে দিনমজুর হিসেবে কাজ করে। রিঙ্কির বাচ্চা পেটে হয়েছিল। শুনেছি নষ্ট করেছে। আকাশ ভাই তোমায় খুঁজেছে ভীষণ। সে তোমার আমার সম্পর্কের বিষয়ে জানত। তাই আমায় অনুরোধ করেছে একবার তোমার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে। তোমার কাছে ক্ষমা চাইতে চায় সে। ছেলে মেয়েকে ফিরে পেতে চায়। সব হারিয়ে সন্তানের মর্ম বুঝেছে। এই বোঝা আগে বুঝলে এমন কঠিন পরিস্থিতি হতো না। পুরো গল্পটি নাদিয়া আফরিন পেজে দেওয়া আছে। ফলো দিয়ে পড়ে নিন। না হলে হারিয়ে ফেলতে পারেন। আপা আর কিছু বলার আগেই দরজার ওপার থেকে ডেকে ওঠে কেউ আমার নাম ধরে। ভ্রু কুচকাই আমি। এগিয়ে যাই। বাইরে বের হয়ে এগিয়ে যেতেই দেখি আকাশের মা দাঁড়িয়ে আছে। পিছে আমার ছেলে ও মেয়ে। আমাদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন তিনি। ইশারাতে এগিয়ে আসতে বলে। ছেলে মেয়েকে নিয়ে এগিয়ে যায়। পিছে যাই আমিও। আলিফ তার দাদিমাকে জিজ্ঞেস করে, কেমন আছো দাদিমা? উনি হুহু করে কেঁদে মাটিতে বসে পড়ে। কান্না শুনে বেরিয়ে আসে বড়জা। বড়জার দিকে তাকিয়ে আমি প্রচণ্ড অবাক। এ কি অবস্থা মানুষটার? কালো রঙে, কুচকানো চামড়া, চেহারায় মলিন ভাব। রোগা শরীরে মাথায় চুল নেই বললেই চলে। আমায় দেখে দৌড়ে আসেন তিনি। পায়ে এসে পড়ে সোজা। দুহাতে পা জড়িয়ে ধরে বলে, আমায় ক্ষমা করে দাও তন্নি। আমায় মাফ করো। ভুল করেছি আমি। এই ভুলের কোনো কুলকিনারা নেই। পাপের মাসুল গুনছি হারে হারেই। তোমার সংসার ভেঙে সুখী হইনি আমিও। একই দশা হয়েছে আমারও। আমার স্বামী অন্য এক মহিলাকে বিয়ে করেছে। না জানিয়েই আমায় ডিভোর্স দিয়ে কোথায় যেন চলে গেছে চিঠি লিখে। অনেক খুঁজেছি তাকে। কেসও করেছি। পাইনি। যে নিজ থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া কঠিন। লোকে সব দোষ দেয় আমাকেই। এরপর ভেবেছিলাম ছেলে মেয়ে নিয়ে বাকি জীবন কাটিয়ে দেব। একটু ভালোর পথে এসেছিলাম। সংসারে মন দিলাম। মেয়েকে পড়াশোনা করিয়ে বড় করলাম। ওই মেয়ে এক বস্তির ছেলের সঙ্গে পালিয়ে গেছে। ছেলেটা নেশার জগতে চলে গেছে। আমার আর এই জীবনের কোনো মানে নেই তন্নি।
পেটের দায় আজ আমি অন্যের বাড়ি কাজ করে খাই। রিঙ্কি পালিয়ে গেছে সব টাকা ও গহনা নিয়ে। ওর কোনো খোঁজ নেই। বাবাও ত্যাগ করেছে আমাকে। আমিই নাকি নিজের ও ছোট বোনের জীবন নষ্ট করেছি। চাকরির জন্য শহরে যাব ভেবেছিলাম, কিন্তু সেই পরিস্থিতিও নেই আমার। মরণ রোগে ধরেছে, ব্রেন টিউমার হয়েছে, হয়তো বাঁচব না। রোদে যেতে পারি না, শহরে গিয়ে কাজ করা সম্ভব নয়। তাই বাড়ির আশেপাশেই অন্যের ঘরে কাজ করি। অন্যের জুঠাবাসি খেয়েই কাটছে আমার দিন। কত গালমন্দ শুনি, কাজে ভুল হলে মার অবধি খাই। বাড়িটা বিক্রি করেছিলাম লুকিয়ে, জমিও ওভাবেই বিক্রি করেছি। সামনের মাসে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কোথায় গিয়ে উঠব জানি না, যাওয়ার জায়গা নেই। আমি কঠোর স্বরে বলি, বাড়ি বিক্রির আগে এসব মনে ছিল না আপনার? আমায় তাড়িয়ে নিজে সুখে থাকতে চেয়েছিলেন, সেই সুখটাই আপনায় ধোঁকা দিয়ে চলে গেল। কাউকে ঠকিয়ে কেউ সুখী হতে পারে না। আমার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ আমার নিজের করতে হলো না। সৃষ্টিকর্তা আপনার পাপের শাস্তি আপনায় ফিরিয়ে দিলেন। আমার সাজানো সংসার ভেঙেছেন আপনি। বাচ্চাদের এতিম করেছেন, সেই আপনিও আজ একই পরিস্থিতিতে। বলতে গেলে আরও কঠিন পরিস্থিতিতে। আপনি একটা মানুষের জন্য আমার জীবনে ডিভোর্স, দুঃখ, কষ্ট, মিথ্যা অপবাদ, কলঙ্ক সব সয়েছি। আপনি কেন্দ্রিক কম দুঃখ যায়নি আমার। তবে এত কিছুর পরও আজ আমি সফল। আমি তন্নি ফিরেছি সেদিনের বলা কথার মান রাখতে। মরিনি আমি। মাথা উঁচু করে সকল অন্যায়ের মুখে জবাব দিয়ে আমি ফিরেছি। আমার আজ সব আছে, নেই কিছু আপনার। ঠিক বলেছ তন্নি, আমি তোমায় ঠকিয়েছিলাম। আমার স্বামী আমায় ঠকালো। নিয়তি আমার করা পাপই আমায় ফিরিয়ে দিল। তোমার সন্তানদের প্রতি আমি অন্যায় করেছি, আজ আমার সন্তানও অত্যাচারিত হচ্ছে। মেয়েটা ভালো নেই, শ্বশুর বাড়ির চরম অত্যাচার ভোগ করছে। সবচেয়ে নিষ্ঠুর বিচার কি জানো? আমার মেয়েরও একটা বড়জা আছে, ঠিক আমারই মতন। মেয়েটাকে শেষ করে দিচ্ছে তিলে তিলে। কিচ্ছু করার নেই আমার। এতিম পেয়ে তোমায় যেমন ঠুকরেছিলাম আমরা, তেমনই ওকেও করছে। মায়ের পাপের ফল মেয়ে ভোগ করছে, আমিও করছি। কোনো সম্মান নেই আমার জানো। রাস্তাঘাটে কুকুরের মতো ব্যবহার পাই। অবস্থা দেখে বাচ্চারা আমায় পাগল ভাবেন। ঢিল, কাদা ছুঁড়ে মারে। চিৎকার করে বলি, আমি পাগল নই, আমি সুস্থ। লোকে হাসে কথা শুনে। বাবার কাছে গেছিলাম আশ্রয় নিতে। বাবা কাজের লোক দিয়ে ঘাড় ধরে বের করে দিয়েছেন। আমার মুখও দেখতে চায় না সে, কারণ আমি সবাইকে খারাপ বানিয়েছি। শুনেছি রিঙ্কি এখন খারাপ পথে চলে গেছে। কেউ কেউ বাজে জায়গায় দেখেছে ওকে। এ কথা বাবা শুনে আমাদের ত্যাগ দিয়েছেন। বর্তমানে তিনি এক মহিলাকে বিয়ে করে সুখেই আছেন। ছেলে মেয়েগুলোকেও তো মানুষ করতে পারিনি। স্বামীও ছেড়ে দিয়েছে। কমাস আগে মেসেজ করেছিল আকাশের ফোনে। ছবি পাঠিয়েছিল। ওর দুটো সন্তান হয়েছে। সুন্দরী, ধার্মিক বউ নিয়ে তার এখন সুখের সংসার। সে আর কখনো বাড়ি ফিরবে না বলে জানিয়েছে। ওখানে ও ভীষণ সুখে আছে। আমি নামক নারী তাকে চরম মানসিক চাপে রেখেছি এতকাল। স্ত্রীর কাছে অত্যাচারিত হয়েছে পুরুষ হয়েও। সন্তানরাও কখনো সম্মান দেয়নি। বাবাকে তুই তুকারি করেছে। এটাই অবশ্য আমি সায় দিয়েছি। আমি চেয়েছি ও আমাদের পদতলে থাক সব সময়। মানুষটা সহ্য করতে করতে পাথর হয়ে গেছে। আমাদের ওপর ঘৃণা চলে এসেছে। আকাশ তবুও বলেছিল ফিরে আসতে। আমার জন্য না হোক ছেলে মেয়েদের জন্য। সে সোজা উত্তর দিয়েছে, না স্ত্রী, না সন্তান। ওর কাউকে চাই না। ও ভালো আছে ওই জীবনে। এখানে ওর সম্মান আছে, ভালোবাসা আছে। এরপর আর যোগাযোগ হয়নি কোনো। যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। বড় ছেলে হারিয়ে মা এখন নিশ্চুপ। টাকার লোভে আমার পাশে থেকেছেন সব সময়। নিজের ছেলেকেও হেলাখেলা করেছেন, আজ তার প্রতিদান দিচ্ছে। যেই বাড়ির সম্পর্কে একটা সময় লোকে কটু কথা বলতেও ভয় পেত, সেই বাড়িটাই আজ ঢিল ছুঁড়ে মারে অকারণেই। বাড়ির মতো বাড়ির মানুষগুলোও যেন সরকারি হয়ে গেছে এক প্রকার। ঠিক মতো বের হতে পারি না আমরা। লোকে হাসাহাসি, ঠাট্টা করে আমাদের নিয়ে। পাগল, মাথা খারাপ, অমানুষ বলে খোঁটা দেয়। বর্তমানে অন্যের দ্বারে দ্বারে চেয়ে খাই। ধার দেনা করে পেট চালাই। ব্যবসা, ব্যাংক ব্যালেন্স সবই শেষ। বাড়ি, জমিও নেই হাতে। গহনা, দামি জিনিস নিয়ে রিঙ্কি পালিয়েছে। এক সময় আমরা তোমার প্রতি অন্যায় অত্যাচার করেছি। লোকে এখন সুযোগে আমাদের প্রতি অত্যাচার করে। কাজ করলে যথাযথ পারিশ্রমিক দেয় না। কথা শোনায়, বিনা কারণে গালমন্দ করে। প্রতিবাদ করলে মারতে তেড়ে আসে। আমাদের পাশে নেই কেউই। আইনের সাহায্য নিয়েছিলাম, দোষ উল্টে আমাদেরই হয়েছে। এলাকার প্রতিটি মানুষ ক্ষিপ্ত আমাদের ওপর।
শরীর নিয়ে ইদানিং চলতে ভীষণ কষ্ট হয় আমার। মায়ের ও বয়সের ভারে অবস্থা ভালো না। আকাশের কাজ নেই, এর মাঝে ছেলেটাও নেশায় পড়ে বাড়িতে ভাঙচুর করে। আমায় মার তারা চিহ্ন ধর করে। সব নিয়ে বিক্রি করে, চুরি অবধি করে টাকা না পেলে। লোকে দুবার ধরে বেঁধে রেখেছিল, হাতে পায়ে ধরে ছাড়িয়ে এনেছি। দুটো ভাত ফুটিয়ে খাওয়া দায়ের হয়ে গেছে আমাদের জন্য। আগুনের সামনে গরমে বেশিক্ষণ থাকতে পারি না আমি। যেই বোনের জন্য দেবরের সংসার ভেঙে ওকে আনলাম, সেই বোন সব জেনেও আসে না খোঁজ নিতে। ও আরও আমাদের অসুস্থতায় পালিয়ে গেছে এক ছেলের সঙ্গে। একটা ছেলে হয়েছে আশিকের, তটিনীও আসবে না বলেছে এ বাড়ি। বাড়ির পরিবেশ ভালো না, এমন অস্বাস্থ্যকর পরিবেশে ছেলে নিয়ে আসতে চায় না ওরা। আশিক ভালো হয়ে গেছে, মা বা আমি আর ওদের পিছে লাগি না। আশিক এখন সংসারী, ওদের স্বামী স্ত্রীর কথা, আমি এবং আমার ছেলে মেয়েরা বাড়ি থেকে বের হলে ওরা বাড়ি ফিরবে। তাছাড়া কোনো যোগাযোগ রাখবে না ওরাও। আমাদের সঙ্গে থাকলে ওদেরও কোনো মূল্য থাকবে না। যেচে অশান্তি নিতে চায় না ওরা। ফোন দিয়ে টাকা চাইলে মুখের ওপর কল কেটে দেয় আশিক। দিনের পর দিন যায়, মা ছটফট করে কিন্তু আশিক কথা অবধি বলে না। ওর ভাষ্যমতে বাড়ির এই পরিস্থিতির জন্য মা এবং আমি ও আকাশ দায়ী। ওদের সবার ভবিষ্যৎ নষ্ট করেছি আমরা। অবশ্য সত্য কথাই বলেছে। একই সঙ্গে বড় ও ছোট ছেলে হারিয়ে মা অসহায়। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। দুরাত বাইরে ছিলাম। খিদের জ্বালায় এলাকার সবার ঘর থেকে ভিক্ষা অবধি করে খেয়েছি। শেষ পর্যন্ত এলাকার সবার অনুরোধে আমায় আবার ঘরে তুলেছে। সব দোষ তো আমার একার নয়, কিছুটা ভাগ ওদেরও থাকে। আমি যেমন লোভ দেখিয়েছি ওরাও লোভে পড়েছে। সুতরাং সব দায় আমায় দিয়ে লাভ নেই। এই কঠিন পরিস্থিতিতে একটু বাঁচার জন্য আকাশকে আবার বিয়ে দেব ভেবেছিলাম। যদিও আকাশ রাজি হয়নি। জান বাঁচাতে আমরাই জোর করেছি। ওর তো আর জব নেই, দিন হাজিরার কাজ করে মাঝে মধ্যে। তাও মানুষ দিতে চায় না। রাস্তায় বেরোলে লোকে চরিত্রহীন বলে জুতো ছুঁড়ে মারে। এক নিখাত গরিব ঘরের মেয়েকে দেখতে গিয়েছিলাম। আমাদের দেখেই সেই মেয়ের মা বাপ মুখের ওপর দরজা লাগিয়ে দিয়েছে। এর চেয়ে অপমানের কিছু হয়? লজ্জায় ফিরে এসেছি। বর্তমানে এভাবেই চলছে আমাদের দিন। অন্যায়গুলো যেন সাপ হয়ে ছোবল দিচ্ছে প্রতিনিয়ত। বাড়ি থেকে বের করে দিলে মা বলেছে সে এক বৃদ্ধাশ্রমে গিয়ে উঠবে। আকাশ কোনো এতিমখানায় ঠাঁই নেবে। আমি যেন ছেলে নিয়ে যেখানে ইচ্ছা চলে যাই। তাদের যেন মুক্তি দেই। ছেলের কি হবে জানি না। ভেবেছি গলায় দড়ি দিয়ে মতারা চিহ্ন রব। তাতে যদি একটু মুক্তি পাই। বিধাতার কি বিচার বলো। বট গাছের মগ ডালে ছিলাম আমরা। পাপের দায় একটানে মাটিতে এনে ফেলেছে। এটাই প্রাপ্য আমাদের। কর্মের ফল প্রতিটি মানুষকে ভোগ করতে হয়। অন্যায় যারা করেছি প্রত্যেকের চূড়ান্ত পতন হয়েছে। কোটিপতি, বাদশা থেকে পথের ভিখারি হলাম। যেই আমার পরনে দামি শাড়ি ছাড়া ওঠেনি, সেই আমি আজন্যের ফেলে দেওয়া কাপড় চেয়ে এনে পরি। যেই আমি দামি খাবার ছাড়া খেতাম না, সেই আমি আজ পচা ভাত চেয়ে খাই। দামি কসমেটিক্স, গহনা ছাড়া চলতাম না। আজ মরণ রোগে কাতরাই ঔষধ পাই না। নিজেকে সবচেয়ে বড় ভেবেছিলাম। সৃষ্টিকর্তা আমার ধ্বংস দিয়ে আমার জায়গা দেখিয়ে দিল। একদিনের ঝড় যেমন দুনিয়া তছনছ করে দিতে পারে, পাপ তেমন আমার তছনছ করেছে। বড়জা কান্নায় ভেঙে পড়ে। বেচারাকে দেখে মায়া হলেও অতীতের তৃপ্ত স্মৃতি মনে পড়ে সরে আসি আমি। ছেলেটা চিৎকার করে বলেন, শুনছেন সবাই? আমরা ফিরেছি। আমার মা ফিরেছে। যোগ্যতা নিয়েই ফিরেছি আমরা। অফুরন্ত সম্মান নিয়ে ফিরেছি আমরা। একসময় এক মুঠো ভাতের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, সেই আমরা আজন্যের মুখে অন্ন তুলে দেই। যা মিথ্যা রটেছিল আমার মায়ের নামে, সবটার সত্য প্রমাণ আপনারা পেয়েছেন এতদিনে। পাপীদের ধ্বংস যেমন নিজ চোখে দেখেছেন, তেমনি সত্যবাদী আমার মায়ের সফলতাও দেখুন আজ। কাউকে ঠকিয়ে কেউ বড় হয় না। আমার দাদিমা, চাচি তার প্রমাণ। বড়জা আঁচলে মুখ লুকায়। আকাশের মা দৌড়ে বাড়িতে চলে যায়। লোকে চিৎকার করে ওদের। আমার গভীর দু চোখ একজনকে খুঁজতে ব্যস্ত। শেষবারের জন্য হলেও একটা মানুষকে দেখতে চাই আমি। তার সামনে দাঁড়াতে চাই। জোর গলায় দুটো কথা বলতে চাই। কাঙ্ক্ষিত সেই মানুষটাকে পেলাম না দেখতে। লতা আপা বড়জাকে বলে, দেখলে অন্যায়কারীর শেষ পরিণতি কত ভয়ঙ্কর হয়। আর সততার পুরস্কার কত সুমধুর হয়। ওরা আমার কাছে আসতে চায়। লতা আপা টেনে নিয়ে আসে আমাদের ওখান থেকে। আশেপাশের মানুষজন আমায় দেখে শুধু এক দৃষ্টিতে। ছেলে পকেট থেকে বেশ কিছু টাকা বাহির করে দাদিমা ও চাচির হাতে দেয়। বড়জা ওকে উঠে চায়। আকাশের মা আমার মেয়েকে ধরতে চায়। আলিফ বোনকে নিয়ে পিছিয়ে যায়। উপহাস সূচক হেসে বলে, কিছু পাপ কখনো ভোলা যায় না।
আপনাদের পাপের মাত্রাটা এতটাই ভয়াবহ ছিল যে আমার ছোট্ট মস্তিষ্ক তা গেঁথে গিয়েছিল আজীবনের জন্য। আজও মনে আছে সেই সব অন্যায়ের কথা, যা আমি নিজ চোখে দেখেছি। পায়ের পোড়া দাগটা আমার আজও রয়ে গেছে। সেই গরম নুডলস ফেলার কথা আমার আজও মনে আছে। সেদিন আপনি আমায় ইচ্ছা করে কষ্ট দিয়েছিলেন। আমার নরম চামড়া পুড়িয়ে দিয়েছিলেন। ব্যথাটা মনে পড়লে শরীরে শিহরণ জাগে। ছোট্ট এই মস্তিষ্কের চাপ আমি আর নিতে চাই না। চরম ঘৃণা চলে এসেছে আপনাদের প্রতি। আমি চাই না আপনারা আমাদের কাছে আসুন। মায়ের সঙ্গে আমরা ভালোই আছি। অন্যায়কারী, স্বার্থপরের কোনো জায়গা নেই আমাদের জীবনে। চলে আসি আমরা। পিছে রয় আমাদের অতীতের বোঝা। গাড়িতে উঠে কোনো অজানা কারণে প্রচণ্ড কেঁদেছি আমি। মেয়েকে পরিচয় দেইনি, ছেলে দিতে দেয়নি। যথা সময়ে বোনকে ও নিজেই জানাবে সবটা। লতা আপাকে সাহায্য করব আমি। একটা খুব ছোট্ট ব্যবসার আয়োজন করে দিতে চেয়েছি। কম তো করেনি মানুষটা আমার জন্য। এবার না হয় আমি একটু করি উনার জন্য। পরন্তু বিকেলে চা হাতে বসেছিলাম বাড়িতে। ছেলে মেয়ে বাড়ি নেই কেউই। এরই মাঝে এতিমখানার কমিটির 3জন ভাইসহ আরও বেশজন লোক এলো আমার বাড়ি। প্রত্যেকের পরনে ফরমাল পোশাক। সরকারি লোকেরা এসেছেন আমার খোঁজ নিতে। মূলত আমার খোঁজ নয়, আমার উন্নতির সোর্স জানতে এসেছেন। এটা হওয়ারই ছিল। কেউ একজন ওপরে উঠলে তাকে নিচ থেকে টেনে ধরার অনেকেই থাকবে। আমার ক্ষেত্রে হয়েছে তাই। আমার উন্নতি সহ্য হচ্ছে না অনেকেরই। তাই বলেছে আমি অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর জন্যই এনারা এসেছেন। সোফায় বসতে বলি তাদের। সাধারণ কথাবার্তা শেষে আমায় প্রশ্ন করেন তারা। এত কম সময়ে এত বড় বাড়ি, দামি গাড়ি কিভাবে পেলাম আমি? ইনকাম সোর্স কি আমার? কোন খাত থেকে আসছে এত টাকা? চেহারাতে আমার বিন্দুমাত্র পরিবর্তন হলো না। কারণ আমি সৎ। আমার প্রতিটি কাজের প্রমাণ ও যুক্তি আছে আমার নিকট। বললাম, এই বাড়ির জমিটি বেশ আগেই কেনা। গ্রাম্য অঞ্চলের ক্ষেত টাইপ জমি। কিনেছিও আগে। দাম বেশ কমই ছিল। তবুও আমার সামর্থ্য ছিল না তেমন। পারভিন আপা নামক এক বড় বোনের থেকে কিছু টাকা ধার নিয়ে ও নিজের সর্বস্ব দিয়ে কিনেছিলাম জায়গাটা। এবার আসি বাড়ির প্রসঙ্গে। প্রথমে আমার বিষয়ে একটু বলতে হয়। এতিমখানায় সাধারণ একজন মানুষ হিসেবে প্রবেশ করলেও পরিশ্রম ও সততা দ্বারা উন্নয়নমূলক অনেক কিছুই করেছি সময়ের সঙ্গে সঙ্গে। একটা ইন্টারন্যাশনাল গ্রুপ আছে আমার আন্ডারে। সেখান থেকে প্রচুর আর্থিক সহায়তা ও সম্মাননা পেয়েছি। প্রত্যেকটি কাজের ডকুমেন্ট আছে আমার কাছে। এই গ্রুপের আন্ডার থেকে বাচ্চারা বিদেশে নাম কুড়িয়েছে তাদের প্রতিভা দ্বারা। তাই গ্রুপ লিডার হিসেবে এখনও আমি আর্থিক সাপোর্ট পাচ্ছি। আমার কাজ দেখে আরও বড় দুটি সংগঠন তাদের সঙ্গে যুক্ত হওয়ার পরামর্শ দিলে রাজি হই। সেখান থেকেও মোটা অঙ্কের টাকা আয় করেছি। তার কাগজও আছে। সঙ্গে আমাদের এতিমখানার মেয়েরা হাতের কাজে ভীষণ পটু। বর্তমানে ওরাও একটা ভালো পর্যায়ে আছে। এই কাজের সূত্রপাতও আমি করেছিলাম। তাই সেখান থেকে মোটামুটি একটা লাভ আসে আমারও। এছাড়াও আমি কমিটির প্রধান পদে আছি। এতিমখানারও প্রধান, প্লাস একজন শিক্ষকও। এসব উন্নতিমূলক কাজ করতে গিয়ে বহু সম্মানই পেয়েছিও। সবকিছু একত্রে যোগ করে একটা বাড়ি তৈরি করা কি খুব কঠিন? এত অর্জন যদি আমি একটা বাড়ির পেছনেই দেই তাহলে সেই বাড়ি দাঁড় করানো কি খুব কঠিন? সঙ্গে বেশ কিছু অর্থ আমি ধারও করেছিলাম কাছের মানুষ থেকে। সব মিলিয়ে পেরেছি করতে। শুধু এতিমখানাতেই সীমাবদ্ধ ছিলাম না আমি। বাইরেও কাজ করেছি। সূত্রপাতটা হয়তো এতিমখানা থেকেই। ছোটখাটো সব সঞ্চয় জমিয়ে আমার এই বাড়ি। বহু কাজ ও সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় বাড়ি তৈরিতে বিপদে পাশে পেয়েছি সবাইকেই। দুজন সহকারীও আছে আমার। তাই সব চাপ আমায় নিতে হতো না। কাজও কম। তাই পেরেছি। একা কিছুই করিনি আমি। তবে এটা ঠিক, বিভিন্ন কাজে যুক্ত থেকেছি। গাড়িটা কিনতে হয়েছে প্রয়োজনেই। বিভিন্ন কাজে বাইরে যেতে হতো আমার। তাই কমিটির লোকেরাই বলে গাড়ি কিনতে। তবে এক্ষেত্রে আমার তেমন অর্থ ছিল না হাতে। বাড়ি করতে গিয়ে সব শেষ। কমিটির প্রধান পদে ছিলাম আমি। সঙ্গে এতিমখানার বহু উন্নয়ন সাধিত হয়েছিল আমার দ্বারা। এবং এই এতিমখানার কাজেই বেশি বাইরে যেতে হতো আমার। ফান্ড ও ইনভেস্টারদের সামলাতে হতো একা। তাই কমিটি থেকে একটা গাড়ি কিনতে বেশ কিছু অর্থ দেওয়া হয় সম্মানী হিসেবে। সঙ্গে একটা মোটা অঙ্কের লোনের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল আমায়। তখনও আমার বাড়ি পুরোপুরি তৈরি হয়নি। সেই লোনের অর্ধেক টাকা বাড়িতে ব্যয় করি। বাকি টাকা ও পাওনা টাকা, সঙ্গে নিজেরটা দিয়ে গাড়ি কিনেছি। মাসে বেতনভুক্ত কাজ আমার। ধীরে ধীরে, মাসে মাসে শোধ করছি সবটা। কাগজপত্র ও ব্যাংকের ডকুমেন্ট আছে দেখে নিন। আমার প্রতিটি কথার ও কাজের প্রমাণ আছে।
এতিমখানা থেকে আমার বিষয়ে খোঁজও নিয়ে এসেছে তারা। আশেপাশ থেকেও খোঁজ নিয়েছে। কমিটির সদস্যরাও সাক্ষী দিয়েছেন। আমার প্রতিটি কাজ তাদের নিজ চোখে দেখা। উপযুক্ত প্রমাণ পেয়ে বিশ্বাস করে আমায়। ফর্মালিটি পূরণ করে বাড়ি ছাড়েন। কমিটির ভাইয়েরাও যেতে চায়। জোর করে বসিয়ে চা নাস্তা করাই তাদের। মানুষগুলো খুবই উপকার করলো আমায়। একা একটা মেয়ে আমি, তারা পাশে থাকলো আমার। এভাবে সকলের মুখে জবাব দিয়ে নিজের সত্য প্রমাণ করি। দুদিন পরের কথা, মেয়েকে নিয়ে শপিং এ এসেছিলাম কিছু জিনিস কিনতে। কেনা শেষে গাড়িতে উঠব এমন সময় পেছনে ডাকে কেউ তন্নি আপা বলে। দ্রুতই ঘুরি আমি। হেঁটে আসছে রীতা, হুইল চেয়ারে বসা ওর স্বামী। থমকে দাঁড়ালাম। রীতা এগিয়ে এসে বলল, কেমন আছো আপা? তোমার অনেক নাম ডাক হয়েছে শুনেছি। দেখা করতে চেয়েছিলাম, পারিনি। ভালোই আছি। তুই কেমন আছিস? তোর স্বামীর এই অবস্থা কেন? ছেলে কোথায়? রীতাকে দেখলাম চুপ গেল। ওর মুখের দিকে তাকিয়ে রইলাম আমি। কিছু সময় পর বলল, ব্যবসায়িক কাজে বাইরে গিয়েছিল উনি। ফেরার পথে দুর্ঘটনায় পড়েছিল। সারা জীবনের জন্য চলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। লোকটার দিকে তাকালাম। আমায় দেখে মাথা নিচু করে থাকে সে। মনে মনে বললাম, খুব অহংকার ছিল একসময়। আজ কেমন নত হয়ে আছে। আমার বাড়ি আসতে বললাম ওকে। রীতা বলল, আপা একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে আমায়। ওর তো পা অচল। আর্থিক সংকটে পড়েছি। তোমার চেনাজানা থাকলে একটা জবের ব্যবস্থা করে দিও আমায়। ছেলের পড়াশোনায় প্রচুর খরচ। কিছু একটা করতে হবে আমায়। বললাম, দেখ ভাগ্যের কি পরিহাস। গরিব ছিলাম বলে একসময় তুই আর তোর স্বামী যা তা অপমান করেছিস আমায়। গায়ে অবধি হাত তুলেছিস। সেই তোরাই আজ আমার কাছে সাহায্য চাইছিস। চিন্তা করিস না, অবশ্যই চেষ্টা করব। স্বার্থপর নই আমি। রীতার স্বামী বড় বড় চোখ করে তাকায় আমার দিকে। বুঝতেই পেরেছে কথাটা ওকেই বলেছি। মেয়ে এসে তারা দেয় ফিরতে। ফোন নাম্বার দিয়ে গাড়িতে উঠে বসি আমরা। কিছু অহংকারীর পতন আসলে দুনিয়াতেই হয়। বাড়ি ফিরতেই ছেলে দৌড়ে আসে আমার নিকট। আলতো হাতে জড়িয়ে ধরে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আম্মু। ভ্রু কুচকাই আমি। আলিফ ওর বয়সী এক ছেলেকে পাশের ঘর থেকে নিয়ে এসে বলে, দেখো তো চিনতে পারো কিনা। ছেলেটাকে ভালো করে পরখ করলাম। চেনা লাগলেও ঠিক ঠাউর করতে পারলাম না। বললাম, কে ও? চেনা লাগছে। চেহারাটা যেন কোথায় দেখেছি। ও হলো আন্টির ছেলে। ওই যে আমাদের বাড়ির পাশে একটা প্রতিবেশী ভালো আন্টি ছিল না? ও তারই ছেলে। কাল আমরা চলে আসার পর ওরা আমাদের খোঁজ নিয়ে এসেছে এখানে। আমার সঙ্গে দেখা হয়েছে। তাই বাড়ি নিয়ে এসেছি। প্রচণ্ড খুশি হই আমি। ছেলেটাকে জড়িয়ে ধরে বলি, কত বড় হয়ে গেছিস তুই বাবা। চিনতেই পারিনি তোকে। শুধু ও নয় মা, আরও একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। টেনে পাশের ঘরে নিয়ে যায় আমায়। বিছানাতে পেছনে ঘুরে বসা কেউ। আন্টি বলে ডাকে আলিফ। মহিলাটি ঘোরে। এত বছর পর ভাবিকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়ি আমি। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি। ভাবিও আমায় পেয়ে মহা খুশি। দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকি অনেকটা সময়। ভাবি বলেন, তোমার ওপর ভীষণ রেগে আছি আমি তন্নি। ভাবিকেও ভুলে গেলে? এতগুলো বছর গেল, ভাবির কথা একবারও মনে পড়েনি? কোথায় হারিয়ে গেছিলে ওই বস্তি থেকে? কত খুঁজেছি তোমায়। ভাবি এ কবছরে আমার জীবন অনেকটা বদলে গেছে। আসলে আমি চাইনি অতীতের মুখোমুখি দ্বিতীয়বার হতে। আপনার সঙ্গে যোগাযোগ রাখলে হয়তো কোনো না কোনোভাবে অতীত আবারও আমার সামনে চলে আসতো। তাই নিজেকে আড়াল করেছি। এখন ছেলে মেয়ে বড় হয়েছে। ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করে। ছেলের আবদারে গিয়েছিলাম অতীতের সীমারেখায়। ভাবি চুপ থাকে দুদণ্ড। পরক্ষণে হেসে বলে, তোমার দেখে ভালো লাগছে তন্নি। সত্যিই তুমি অনন্য। সব হারিয়ে শূন্য থেকে পূর্ণ হতে খুব কম মেয়েরাই পারে। তোমায় দেখে শেখা উচিত সকলের। আমিও শিখছি। মুচকি হাসি আমি। আকাশের কথা জিজ্ঞেস করি। ভাবি করা স্বরে বলেন, স্বার্থপরের জায়গা জীবনে দ্বিতীয়বার দিও না। খোঁজ নাও ঠিক আছে। মনে অনুভূতি জাগতে দিও না। 7 বছরের সংসার ছিল তোমাদের। ভালো মন্দ কত স্মৃতি। সন্তান, ভালোবাসা সব যেহেতু পরের প্ররোচনায় ত্যাগ করেছে, সে ভালোবাসার যোগ্য নয়। এরপর যে ও আবার তোমায় ঠকাবে না তার কোনো গ্যারান্টি আছে? পরিশ্রম করে এতদূর এসেছ। ওকে জীবনের সঙ্গে জড়িয়ে নিজেকে সস্তা বানিও না। নিজ সন্তানদের যে অন্যের কথায় অস্বীকার করতে পারে, মানুষ হিসেবে সে কেমন এটা বোঝায় যায়। এখন বিপদে পড়েছে। ভুল বুঝতে পেরেছে ঠিকই, তবে একই ভুল যে আবার করবে না তার কি মানে? ওই ছেলে ভালো হবে না কখনোই। তোমার প্রভাব প্রতিপত্তির কথা শুনে ফিরে আসতে চাচ্ছে।
রিঙ্কি যখন ছিল তখন কিন্তু এসব বলেনি। রিঙ্কিও চলে গেছে, তোমার প্রয়োজন পড়েছে। তুমি ওর প্রয়োজন তন্নি, প্রিয়জন না। যদি ও তোমার জীবনে আসে, এই সফলতার কোনো দামই থাকবে না আমি মনে করি। মেয়েদের এত আবেগী ও সস্তা হলে চলে না। কিছুটা জেদ বজায় রাখতে হয়। এতে আত্মসম্মান ঠিক থাকে। ছেলে মেয়ে এখন বড় হয়েছে। যখন বাবাকে প্রয়োজন ছিল পায়নি। এখন ওদেরও দরকার নেই ওই পাষাণ মানুষটাকে। পাশ থেকে ছেলে এসে বলে, আন্টি ঠিক বলেছে আম্মু। বাবাকে প্রয়োজন নেই আমার ও বোনের। পরের কথায় যে আমাদের ত্যাগ করে তাকে আমরা বাবা বলে মানি না। জন্ম দিলেই বাবা হওয়া যায় না। উনি তার প্রমাণ। কিছু বলতে চেয়েছিলাম আমি, কিন্তু বললাম না। ঠিকই বলেছে ওরা, ওদের কথায় যুক্তি আছে। আমি তন্নি আর নিজেকে সস্তা করব না কিছুতেই। ওই লোকের মুখও দেখতে চাই না আমি। প্রসঙ্গ বদলে কিচেনে আসি আমি। নিজ হাতে রান্না করি। ভাবিকে বসিয়ে একসঙ্গে খাবার খাই। তার ছেলেটাকে সহ আমার ছেলে মেয়েকে নিজ হাতে খাইয়ে দেই। খেতে খেতে ভাবি বলেন, আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়েটা কিন্তু আজও ভুলিনি আমি। বিয়ে কিন্তু দিতেই হবে। ভাবির ছেলেটা লজ্জা পায়। আমার মেয়ের পুতুল খেলার বয়স। বিয়ের কথা শুনে পুতুল খেলাই ভেবেছে। ভীষণ খুশি হয়েছে। খাবার ছেড়ে এগিয়ে এসে ভাবির ছেলের কাছে দাঁড়িয়ে বলে, বিয়ে করবে আমায়? আমার কিন্তু 4টা মেয়ে আর 3টে ছেলেও আছে। আমার সঙ্গে সঙ্গে আমার ছেলে মেয়েকেও বিয়ে করতে হবে। রাতে ওরা আমার সঙ্গে থাকে। ভয় পায়। তুমিও আমার সঙ্গে থেকো। ভয় পাবে না আর। কাল আমায় একটা বার্বিডল গিফট করে দিও। তাহলে বিয়ে করব তোমায়। তা কটা ছেলে মেয়ে আছে তোমার? মেয়ের কথা শুনে আমরা সবাই অট্টহাসি। ভাবির ছেলে আমার মেয়ের গাল টিপে দিয়ে বলে, আগে পড়াশোনা শেষ করে অনেক বড় হও। আমিও অনেক ছোট। মা ও আন্টি মজা করছে আমাদের নিয়ে। বিয়ে টিয়ে কিছু না। তুমি মন দিয়ে পড়বে। তাহলে তোমায় আমি সুন্দর দেখে বার্বিডল গিফট করব। মেয়ে এবারেও খুশি। আমার কাছে এসে খেতে বসেছে। সকলে মিলে আনন্দ করি আমরা। এই তো সেই সুখ, যা আমি চেয়েছি এতকাল। নিজেকে বড্ড সুখী মনে হচ্ছে। আর কোনো দুঃখ নেই আমার। সব পেয়েছি আমি। আমি তন্নি, আমার জীবনকে নতুন করে সাজিয়েছি। শত বাধা বিপত্তি পার করে আমি পেরেছি আমার কথা রাখতে। আজ আমি মুক্ত, স্বাধীন, সুখী। আমার সব আছে। সুন্দর একটা পরিবার আছে। সম্মান আছে। ভালোবাসা আছে। আর কিচ্ছু প্রয়োজন নেই এই জীবনে। ছোট্ট এই জীবনে যা পেয়েছি তাতেই খুশি। জীবন নিয়ে আর আফসোস নেই আমার। সন্তুষ্ট আমি আমার নিজের প্রতি। এভাবেই হতে থাক সব। কিন্তু মনে একটা সংশয়। এভাবেই কি চলা যায়? খুঁটিহীন ঘর কি টিকে থাকে? একাকিত্বের এই জীবনে কি কিচ্ছু পাওনা নেই আমার? সমাপ্ত।